শুভ বিকেল সবাইকে এবং স্বাগতম জানাচ্ছি এবিসি রেডিওর ফেসবুক লাইভে। আবারও সমন্বয়ে হাজির হয়ে গেছি, কারণ সময় হয়ে গেছে ভয়েস অফ ডক্টরস এর। ইয়েস, ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস আবার শুরু হয়ে গেছে। তাই বলেই আমরা সবাই আবারও হাজির হয়ে গেছি। So আপনাদের সবাইকে স্বাগতম, শুভ বিকেল। যেটা বলছিলাম, আর ভয়েস অফ ডক্টরস মানে সমন্বয়ে হাজির হয়ে যাওয়া মানে এই না যে আমি ডক্টর হয়ে গেছি, বাট হ্যাঁ, ডক্টরদের সান্নিধ্যে থাকতে পারছি এবং এরকম একটা সময় ডক্টরদের গুরুত্বপূর্ণ যে উপদেশগুলো নিতে পারছি এবং তাদেরকে যে কনসাল্ট করতে পারছি, সেদিক দিয়ে নিজেকে আসলে ভাগ্যবান মনে করছি। সো আশা করি আপনারাও আছেন এবং আশা করি আপনাদের উপকার হচ্ছে। ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস এর সাথেই থাকবেন, আমরা পুরো ঘন্টা জুড়েই থাকছি। আজকের টপিক হচ্ছে কোভিড-19, অবশ্যই কোভিড-19 এন্ড কমন লাং ডিজিজেস। তো আমরা জানি যে কোভিড-19 এর সাথে লাং ডিজিজের কিন্তু বেশ সরাসরি একটা সম্পৃক্ততা আছে, এবং সেটার জন্য আজকের টপিকটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, যে কোভিড-19 এন্ড কমন লাং ডিজিজেস। আজকের নলেজ পার্টনার হচ্ছে লুমোনা এবং রক্সিম, সেটাও জানিয়ে দিলাম। আমাদের সাথে তিনজন বিশেষজ্ঞ ডক্টর তো আছেনই। মুরাদ ভাই আমাদের সাথে আছেন, ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেন। মুরাদ ভাই, আসসালামু আলাইকুম। আপনি যদি কাইন্ডলি তিনজন স্যারের সাথে আপনি পরিচয় করে দেন। জি, ধন্যবাদ সমন্বয়। সবাইকে, দর্শক শ্রোতা সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা। আজকে আমরা খুবই আনন্দিত যে আমরা আমাদের মাঝে পেয়েছি বাংলাদেশের খ্যাতনামা তিনজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, এবং আপনার অলরেডি আমাদের টপিক সম্বন্ধে জেনে গিয়েছেন যে আমাদের আজকের টপিকটাই হচ্ছে লাং ডিজিজ বা আমাদের শ্বাসতন্ত্রের রোগ সম্পর্কিত। এবং আমরা আজকে এমন তিনজনকে পেয়েছি যে যারা আমরা বলতে পারি যে বাংলাদেশের শ্বাসতন্ত্র চিকিৎসার তিনজন উজ্জ্বল নক্ষত্র। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ আলী হোসেন স্যারকে, যিনি প্রেসিডেন্ট লাং ফাউন্ডেশন হিসেবে দায়িত্বরত আছেন, এবং উনি রেসপিরেটরি মেডিসিন একজন প্রফেসর হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ চেস্ট ডিজিজের মধ্যে কর্মরত আছেন। আমাদের সাথে আছেন ডাক্তার আব্দুল শাকুর খান, বাংলাদেশের একজন খ্যাতনামা রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট, এবং উনিও ন্যাশনাল ইনস্টিটিউট অফ চেস্ট ডিজিজে আছেন এবং উনিও লাং ফাউন্ডেশনের সাথে জড়িত। আমাদের সাথে আছেন কাজী বেন্নুর, উনিও একজন লাং স্পেশালিস্ট এবং উনিও আছেন আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ চেস্ট ডিজিজের সাথে এবং লাং ফাউন্ডেশনের সাথে। তো আমরা আজকে খুবই আনন্দিত যে আমাদের মাঝে আমরা তিনজন বিশেষজ্ঞকে পেয়েছি, যেটি আমাদের কোভিড-19 এর সাথে অত্যন্ত ভাবে সম্পৃক্ত এবং অঙ্গাঙ্গী ভাবে জড়িত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে শুরুতেই অনুরোধ করব, আপনারা যারা শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে ভুগছেন অথবা শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের জিজ্ঞাসা আছে, আপনারা আমাদেরকে মেসেজ করেন, আপনারা আমাদের ফেসবুক লাইভের মেসেজ দেন। আমরা সেখান থেকে আপনাদের উত্তরগুলো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো অনুষ্ঠানের শুরুতেই আমি শ্রদ্ধেয় আলী হোসেন স্যারকে অনুরোধ করব, স্যার, আমরা জানি যে কোভিড-19 এই রোগটির সাথে আমাদের শ্বাসতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্যার, আপনি যদি আমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলেন যে আসলে এই কোভিড-19 বা করোনা ভাইরাসের সাথে আসলে শ্বাসতন্ত্রের সম্পর্কটা কোথায়, এবং এর মূল আমরা যদি বলি যে মূল ক্ষতিকারক দিকটা কোথায়, স্যার? ধন্যবাদ মুরাদ। আসলে এই কোভিড-19টা বেসিক্যালি একটা রেসপিরেটরি ডিজিজই, কারণ এই ভাইরাসটা নাক দিয়ে আমাদের শ্বাস নিতে ঢুকে, এবং এটা শুরু হয় সাধারণত, এটার অনেকটা স্পেকট্রামটা অনেক ওয়াইড। এটা সাধারণত জ্বর সর্দি কাশি থেকে শুরু করে একদম সেপটিক শক এআরডিএস পর্যন্ত, নিউমোনিয়া পর্যন্ত হয়ে যায়। সুতরাং যদি কোভিড-19 পেশেন্টের 80% রোগী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ সর্দি কাশি, গায়ে ব্যথা, গলা ব্যথা, জ্বর এগুলো নিয়ে প্রেজেন্ট করে। আর 15-20% পেশেন্ট আছে যারা আপনার শ্বাসকষ্ট এবং এআরডিএস, নিউমোনিয়া এগুলো নিয়ে প্রেজেন্ট করে। তার মধ্যে 2-3% পেশেন্ট আছে যারা খুবই খারাপ হয়ে যায়, যারা আমরা বলি যে আপনার রেসপিরেটরি ফেলিউর, যাদের অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যায়, তাদের হয়তো আইসিইউ সাপোর্ট লাগে। যদিও কোভিড-19টা মূলত শ্বাসনালীর রোগ, কিন্তু দেখা গেছে শুধু শ্বাস নিতে সীমাবদ্ধ থাকে না। একসময় এটা দেখা যাবে যে এটা আমাদের লিভার ধরতেছে, কিডনি ধরতেছে, ব্রেইন ধরছে, তারপরে আমাদের পেট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম ধরতে, অর্থাৎ এটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়ে থাকে। তো বেসিক্যালি এটা ঢোকার পথটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, তারপরে ক্রমান্বয়ে এটা আসলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এফেক্ট করে থাকে। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে শাকুর স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার, আমরা আসলে কিভাবে বুঝবো যে একটি মানুষ কোভিড আক্রান্ত শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, অথবা কারণ আমরা জানি যে শ্বাসতন্ত্রের যে জটিলতাগুলো আছে সেগুলো অন্যান্য অ্যাজমা থেকে হতে পারে, সিওপিডি থেকে হতে পারে, ব্রঙ্কাইটিস থেকে হতে পারে, বাট আমরা কিভাবে বুঝবো একজন সাধারণ মানুষ হয়ে যে এটা কোভিড-19 সম্পর্কিত শ্বাসকষ্টের সমস্যা অথবা এটা নন কোভিড শ্বাসতন্ত্রের সমস্যা? ধন্যবাদ। একটু আগেই স্যার বলছিলেন যে কোভিড ভাইরাসটা আসলে শ্বাসযন্ত্রকে মূল টার্গেট হিসেবে ধরে, পরবর্তীতে ছড়িয়ে যায়। তো
তো সাধারণত আমরা জানি যে এক ধরনের শ্বাসকষ্ট আছে সমসাময়িক সময়ে অ্যাজমা বা সিওপিডির রোগী তাদের শ্বাসকষ্ট, বাট কোভিড এর শ্বাসকষ্ট সকল কোভিড রোগীর ক্ষেত্রে হবে না। আমি প্রথমে আসি কিভাবে আমরা কোভিড কখন চিন্তা করব। আসলে এখন যেহেতু একটা প্যান্ডেমিক এর মধ্যে আমাদের দেশ সহ সারা পৃথিবী চলছে, তখন আমাদের বিশেষ বিবেচনায় কয়েকটি সাধারণ উপসর্গকে নিয়ে আসতে হবে। আমরা যদি দেখি যে এখন কোনো ব্যক্তি জ্বর, শরীর ব্যথা এই সামান্য দুটি উপসর্গ নিয়েই আসছে, যার অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না, অন্য কোনো কারণ না পাওয়া পর্যন্ত আমাদেরকে ধরেই নিতে হবে এটা হয়তোবা কোভিড। এখন কোভিড এর কতগুলা কমন বা সাধারণ উপসর্গ আছে, যেমন জ্বর, শরীর ব্যথা, এর সাথে সর্দি, কাশি, কখনো কখনো শ্বাসকষ্ট। আমি এখানে একটু অভয় দিয়ে বলবো, কোভিড রোগীর শ্বাসকষ্ট শুধুমাত্র আমরা মোটামুটি একটা যেটুকু আমরা ডাটা পাই তাতে দেখি যে শ্বাসকষ্ট খুব সীমিত কোভিড রোগীরই হয়। ৮০ থেকে ৮৫% কোভিড রোগীর কিন্তু শ্বাসকষ্ট থাকে না। তবে কোভিড রোগীর শ্বাসকষ্ট শুধুমাত্র শ্বাসকষ্ট নিয়ে আসবে না, অন্য শ্বাসকষ্ট থেকে এখানে পার্থক্য হলো এই রোগীর সমসাময়িক সময় একটি জ্বর বা জ্বরের মতো উপসর্গ, সাথে শরীর ব্যথা, শুকনো কাশি এবং পরবর্তীতে দেখা গেল শ্বাসকষ্ট, যে শ্বাসকষ্ট আগে কখনো সে বোঝেনি। এইভাবে যদি কারো শ্বাসকষ্ট হয় তাহলে এটা কোভিড এর শ্বাসকষ্ট হিসেবে আমরা ধরে নিতে পারি। আসলে ব্যাপারটি ক্লিনিক্যালি, অর্থাৎ একজন চিকিৎসক এই উপসর্গ ভিত্তিকই ডায়াগনোসিস করতে পারে, আর এই ডায়াগনোসিসটা কনফার্ম করতে হলে পরীক্ষায় যেতে হয়। আমরা জানি যে আরটি-পিসিআর একটা ল্যাবরেটরি টেস্ট, সেই পরীক্ষার মাধ্যমে যেতে হবে। আর আরেকটি শ্বাসকষ্ট যেটা অ্যাজমা বা সিওপিডির ক্ষেত্রে হয়ে থাকে, সেই রোগীরা জানে যে একটা সিজন চেঞ্জের সময় তার রোগটা একটু বেড়ে যেয়ে শ্বাসকষ্টের উপসর্গ হয়, কিন্তু সেখানে সাধারণত জ্বর বা এই ধরনের শরীর ব্যথা বা অন্য সর্দির উপসর্গগুলা সাধারণত থাকে না। এভাবেই আসলে মূলত আমাদের পার্থক্য করতে হবে যে অন্যান্য শ্বাসকষ্টের সাথে কোভিড রোগীর শ্বাসকষ্ট। আমি আবারও শেষ প্রান্তে এসে বলবো একটি কথা এই প্রসঙ্গে, সেটি হচ্ছে কোভিড রোগীর 10% বা 15% ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বাকি কিন্তু ৮০-৮৫% ক্ষেত্রেই কোভিড এর শ্বাসকষ্ট হয় না। সাধারণ উপসর্গ জ্বর, ব্যথা, মাথা ব্যথা অথবা সর্দি, কাশি এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে কাজী বেন্নুর স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, আমরা সাধারণ মানুষ যারা আছি তারা শুনতে পাই যে আসলে যাদের অ্যাজমা আছে, যাদের সিওপিডি আছে, তারা একটি হাই রিস্ক অবস্থায় আছেন এই কোভিড-19 সিচুয়েশনে। আসলে এই কথাটার সত্যতা কতটুকু এবং এই কথাটার যৌক্তিকতাটা কতটুকু? আসলে যে কথাটা আমাদের আলী হোসেন স্যার এবং শাকুর স্যার বলছিলেন, সেখান থেকে জিনিসটা আমার মনে হয় স্পষ্ট হয়েছে যে এই কোভিড-19 অসুখটা একটা ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুখ, যেটি আমরা প্রতি বছর এই ধরনের ইনফ্লুয়েঞ্জায় মুখোমুখি হয়ে থাকি। এবার যে ভাইরাসটা দিয়ে হয়েছে সেটা একটি নতুন ধরনের ভাইরাস এবং তার তীব্রতা এবং তার জটিলতার মাত্রাটা অন্য ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের থেকে অনেক বেশি, এবং এটির চিকিৎসা এখনো জানা যায়নি দেখেই আমরা আসলে এটাতে বেশি ভুগছি। তো একটা জিনিস মনে রাখতে হবে যে এই ভাইরাস একটা মানুষকে তখনই বেশি কাবু করবে যখন তার কোনো দুর্বলতা, শারীরিক দুর্বলতা বা তার রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো কমতি থাকবে। তো সাধারণত আপনি যেটা বলছিলেন যে অ্যাজমা বা সিওপিডি এই ধরনের রোগীদের শ্বাসতন্ত্র অন্য যে কোনো সুস্থ বা সবল মানুষের তুলনায় দুর্বল থাকে, ফলে তাদের একটা সম্ভাবনা অবশ্যই বেশি থাকে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি দিয়ে আক্রান্ত হয়ে, অর্থাৎ এই কোভিড-19 আক্রান্ত হয়ে যাওয়ার। আমরা অন্য সময়েও দেখেছি যে সাধারণ মানুষের তুলনায় অ্যাজমা বা সিওপিডি রোগী কিন্তু প্রতি বছরই ইনফ্লুয়েঞ্জা একটু বেশি ভুগে থাকেন, যে কারণে আমরা ইনফ্লুয়েঞ্জার টিকাও তাদেরকে নিতে বলে থাকি। একই ব্যাপার এক্ষেত্রেও, যে এই ধরনের রোগীর ক্ষেত্রে তাদের সম্ভাবনাটা বেশি থাকে। শুধু এই অ্যাজমা বা সিওপিডি নয়, যে কোনো ধরনের রোগ যদি, ক্রনিক রোগ যদি থাকে, যেমন ডায়াবেটিস থাকুক বা তার লং স্ট্যান্ডিং কোনো কিডনির রোগ থাকুক, এই ধরনের যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু কোভিড আক্রমণের সম্ভাবনা বেড়ে যায়, কারণ রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে থাকে। জি জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে আলী হোসেন স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে যেসব পেশেন্টের আসলে অ্যাজমা আছে বা সিওপিডি আছে, যারা এখন বিভিন্ন ধরনের ওষুধপত্র খাচ্ছেন তাদের অ্যাজমা এবং সিওপিডির জন্য, এই কোভিড-19 সিচুয়েশনে তারা কি তাদের ওষুধপত্রগুলো কন্টিনিউ করবেন, নাকি এই ক্ষেত্রে আপনাদের কোনো দিক নির্দেশনা আছে যে যারা অ্যাজমা সিওপিডি রোগী তারা এই ধরনের জীবনযাপন করবেন, অথবা এই ওষুধগুলো বর্জন করবেন, অথবা এই ওষুধগুলো আপনারা কন্টিনিউ করবেন? স্যার, বর্তমান ট্রিটমেন্ট নিয়ে যদি আপনি কিছু বলেন।
যারা ট্রিটমেন্টে আছেন অ্যাজমা আসলে আসলে যারা অ্যাজমা এবং সিওপিডি পেশেন্ট আছেন তাদের কিন্তু অ্যাজমা সিওপিডি নিয়ন্ত্রণ রাখতেই হবে। তার কারণ হচ্ছে তার অ্যাজমা এবং সিওপিডি নিয়ন্ত্রণে থাকে তাহলে তার লাংসটা ভালো থাকবে, এবং লাংস যদি ভালো থাকে তাহলে কোভিড তাকে আক্রমণ করলেও তত গুরুতর হবে না। সুতরাং যে সকল পেশেন্ট অ্যাজমা এবং সিওপিডিতে ভুগছেন তারা তাদের ইনহেলার গুলো ঠিক মতো নেবেন, তাদের প্রিভেন্টিভ ইনহেলার রেগুলার নেবেন, দরকারে রিলিভার ইনহেলার নেবেন, ওরাল মেডিকেশন গুলো খাবেন, এবং যা যা করার প্রয়োজন, যা যা হচ্ছে কোভিড ইনফেকশনের আগে করতেন তাই করবেন। এখানে কিন্তু কোনো ওষুধ বাদ দেওয়ার কোনো প্রয়োজনই নাই। কতগুলো মিসকনসেপশন আছে যে ইনহেলার নিলে কোভিড এর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এটা একেবারেই ঠিক নয়। ইনহেলার নিলে তার অ্যাজমাটা নিয়ন্ত্রণে থাকবে, সুতরাং কোভিড আক্রমণের কোনো সম্ভাবনাই নাই। এবং বর্তমানে জিনা এবং গোল্ড যারা আছেন অ্যাজমা এবং সিওপিডি যেখান থেকে আপনার দিক নির্দেশনা দিয়ে থাকে, ওনারা কিন্তু বলেছেন যে অ্যাজমা সিওপিডি পেশেন্টরা তাদের ইনহেলার ঠিক মতো নিবে, তাদের রেস্কিউটা ঠিক মতো নেবেন, এবং শুধুমাত্র খেয়াল রাখবেন যে বাকি পেশেন্টরা যেভাবে ডিস্টেন্স মেনটেন করতেছেন সেই ডিস্টেন্স মেনটেন করবে, স্যানিটাইজেশন করবে, ওগুলো মেনটেন করে চলবে, কিন্তু তাদের ওষুধ ঠিক মতো নিতেই থাকবে। এটা তাদের কোনো কোভিড হওয়ার রিস্ক কখনোই বাড়াবে না। জি, ধন্যবাদ স্যার। আমি এখন একটু শাকুর স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের একটা কমন সমস্যা, সেটা হচ্ছে কাশি। স্যার আমরা যে কোনো কিছুতেই নর্মাল ঠান্ডা সর্দি হোক সেখানেও আমরা কাশি, আমাদের অ্যাজমা হলে কাশি হয়। কাশি আমাদের লাইফে কেউ এক্সপেরিয়েন্স হয় নাই এমন কোনো মানুষ আসলে পাওয়া যাবে না যে যার কাশি হয়নি। কিন্তু এখন যদি কোনো মানুষের কাশি হয় আমরা সবাই আটকে উঠি যে এই মানুষটার কাছে যাওয়া যাবে না, এই মানুষটা মনে হয় কোভিড হয়েছে, ওনার কাশি থেকে মনে হয় আমি আসলে ইনফেক্টেড হয়ে যাব। স্যার আসলে যে কোনো একজন কাশি যাদের আছে তাদের করণীয় কি, এবং তার সংস্পর্শে যারা আসছেন তাদের করণীয় কি, একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আপনার উপদেশ কি থাকবে? ধন্যবাদ। এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় আপনি নক করেছেন। আমরা জানি যে কাশি সমসাময়িক কেন, সারা বছরই কোনো না কোনো কারণে কারো না কারো এটা হতে পারে। তবে এই সময় আমরা যখন কথা বলছি তখন কোভিড কে নিয়ে আমরা যেভাবে আছি তাতে তার একটি অন্যতম উপসর্গ হচ্ছে কাশি। আমি প্রথমেই বলে নিতে চাই যে কোভিড কে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই, আবার এমনও নয় যে এটা নিয়ে আমরা শঙ্কিত হব না। একটু শঙ্কিত হব, তা না হলে আমরা সাবধান হব কেমনি। কাশি সারা দুনিয়াতেই আছে, কাশি আমাদের দেশেও ব্যক্তিদের হয়ে থাকে কম বেশি, এবং কিছু কিছু রোগের উপসর্গ কাশি আছে। তো কাশির কিন্তু একটা শিষ্টাচার আছে। কাশি হতেই পারে, কিন্তু কাশি হলে আমি কি করব? যার কাশি হচ্ছে তার একটা শিষ্টাচারের বড় অংশ হচ্ছে কারো সম্মুখে, কারো মুখোমুখি বা কারোর দিকে হয়ে কাশি সাধারণত দেওয়া উচিত না। কারণ কাশিটা সাবধানে রাগঢাক করেই দিতে হবে। এবং আমরা জানি যে কাশিতে আমরা অনেক সময় ওপেন কাশি দিয়ে ফেলি, এটা কাশির শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা এক ধরনের অভদ্রতা। আবার হাত দিয়ে কাশিটা হাতের তালু দিয়ে চেপে ধরবো, সেটাও অভদ্রতা। আমরা বলেছি যে কাশি হলে কাশির শিষ্টাচার হচ্ছে গোপনে কাশা, মানে আড়ালে কাশা, এবং প্রয়োজনে আমি ঠিক এখানে দেখিয়ে দিই, যদি একান্তই কাশি বা হাঁচি হয় তাহলে আমরা এইভাবে কনুই দিয়ে আসলে হাঁচি কাশিটাকে সাবধান করব, অথবা আমাদের হাতে টিস্যু থাকলে টিস্যু, রুমাল এগুলো দিয়ে চেপে ধরবো। এখন কথা হলো যে বর্তমান সময় যেহেতু এমন একটি সময়, আমরা জানি যে এখানে সামাজিক বিস্তারও হয়ে গেছে। এই সময় কাশিটাকে আসলে একটু গুরুত্ব দিতে হবে। যিনি বা যারা কাশছেন তারা যেন অবশ্যই মাস্ক পরিধান করেন, এবং অবশ্যই সামাজিক দূরত্ব, আমি বলবো যে একের থেকে অন্যের দূরত্ব যেটা বজায় রাখার কথা সেই দিকে খেয়াল রাখেন। এবং কাশলেই তাকে বর্জন করতে হবে বা তাতে ঘৃণা করতে হবে এমন নয়। আমি বলছি যিনি কাশবেন তিনি সতর্ক হবেন যেন তিনি মুখ ঢেকে কাশেন, তার জন্য মাস্ক পরিধান করা থাকে, কাশি অবস্থায় বাহিরে না যাওয়াটাই ভালো বর্তমান সময়, এবং অন্যের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার চমৎকার উত্তরের জন্য। সমন্বয়, আপনি মনে হয় কিছু সংযুক্ত করতে চেয়েছিলেন। সমন্বয়, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মুরাদ ভাই। সো ইয়েস, আমাদেরকে ইতিমধ্যে কিছু মানুষ তো কমেন্ট করছেন, বাট মাত্র আব্দুল শাকুর স্যার যেটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে কাশি দেওয়ার সময় দেখা যায় যে অটোমেটিক অনেকের অভ্যাস হয়ে গেছে, কাশির শিষ্টাচারগুলো আমরা আসলে মানি না, অটোমেটিক হাত চলে আসে বা ইয়ে করে ফেলে, এবং এর মধ্যেও আমি দেখেছি যে আসলে ভাবছে যে হ্যাঁ আমি তো কাশি দিচ্ছি, কিন্তু আসলে আপনি কাশলে আশেপাশে কে কি ভাবছে সেটার থেকে বড় বিষয় হচ্ছে যে আপনার কি কোভিড আছে নাকি নেই, বা আপনার থেকে কোনো জার্ম অন্য কারো ক্ষতি হচ্ছে কিনা, জার্মটা ছড়াচ্ছে কিনা, সেটা আসলে সেই সচেতনতাটা
থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা খুবই প্রয়োজন। সো স্যারকে ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কাজী বেনু স্যারকে ধন্যবাদ, মোহাম্মদ আলী হোসেন স্যারকেও ধন্যবাদ। তো আমাদেরকে অনেকে লিখছেন, কিন্তু সবার কাছে যেটা আহ্বান এই কদিন যেটা করেছেন যে লাং ডিজিজ রিলেটেড বা এই যে কাশি নিয়ে যেহেতু কথা হচ্ছে, চেস্ট পেইন, বুক ব্যথা, এগুলো রিলেটেড যদি আপনাদের কারো কোনো কেস থাকে, এবং বিশেষ করে আছেন বাসায় ভয় বসে আছেন যে আচ্ছা টেস্ট করতে ভয় লাগছে, বা না ঠিক আছে আমার তো হয়নি, বা ঠিক আছে আমার তো নর্মাল কাশির প্রবলেম আছে। আমি অনেকের পরিচিত বলি, প্রিয়জন বলি, বা বন্ধু বান্ধবের থেকে অনেকের কাছ থেকে শুনেছি যে অনেকেরই হয়তো বাসায় একটু বৃদ্ধ বা একটু বড় কেউ, তাদের হয়তো লাং প্রবলেমস আছে, এবং তাদেরকে নিয়ে অনেকের ক্ষেত্রে এটাও শুনেছি দুর্ভাগ্যজনক ভাবে যে হাসপাতালে নিয়ে একটু আসলে সমস্যাও পোহাতে হয়েছে। আবার অনেকে হয়তো বাসায় ভয় বসে আছেন। তো আপনাদের সলিউশন হচ্ছে এই শোটা আজকে। সো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, স্যাররা আজকে বসে আছেন, আপনারা কিন্তু সরাসরি এই প্রশ্নগুলো করতে পারেন, আমরা এই ঘন্টা জুড়ে থাকছি। যেমন জাকির খান অন্য একটা অঙ্গ বিশেষের কথা বলছেন, কিন্তু আপনার একটু পোস্টটা দেখে নিতে হবে বা লাইভের উপরে ক্যাপশনটা দেখে নিতে হবে যে আজকে লাং ডিজিজ এবং চেস্ট নিয়ে কথা হচ্ছে। তো সেই সংক্রান্ত যদি প্রশ্ন করেন, স্যাররা অবশ্যই সেটা উত্তর দিবেন। আবুল বাশার এক্সেলেন্ট বলেছেন, ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য। সামিউল আলমও আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়েছেন, থ্যাংক ইউ ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম এটা বলেছেন। আর আচ্ছা, কিডনিতে সমস্যা নিয়ে একজন বলছেন, মোহাম্মদ ওসমান গনি, আমি ঠিক জানি না আজকে শোটাতে বোধহয় সেটা প্রযোজ্য নয়। এবং নাইস এন্ড ইনফরমেটিভ প্রোগ্রাম, কামরুল আলম বলছেন সময় উপযোগী আলোচনা, শামসুদ্দোহা বলছেন। আপনাদের কাছে অনুরোধ এবং আহ্বান হচ্ছে যে লাং ডিজিজ বা চেস্ট পেইন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোই আমাদের কাছে লাইভের মধ্যে করবেন, আপনাদের প্রশ্নগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবেন। মুরাদ ভাই আপনাকে জি ধন্যবাদ সমন্বয়। আমার মনে হয় শাকুর স্যার আমাদের সাথে কিছু অ্যাড করতে চেয়েছিলেন স্যার। জি, আসলে কাশি খুবই গুরুত্বপূর্ণ, কাশির শিষ্টাচারও খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো আমরা কোনো রোগাক্রান্ত ব্যক্তি না হলেও সেই ব্যক্তি যদি কাশি দেয়, যেহেতু আমাদের মুখগহ্বরের মধ্যে এমনিতেই কিছু জীবাণু থাকে, এটা শুধুমাত্র অসুখের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে শিষ্টাচারটা মানা উচিত, যাতে করে একের মুখের জীবাণু অন্যের কাছে না পৌঁছে যায়। এটা আমি অ্যাড করতে চাচ্ছি। শুধু অসুস্থ রোগীর কাশিতেই জীবাণু থাকবে এটি শুধু নয়, একজন সুস্থ মানুষের কাশিতেও কিন্তু জীবাণু থাকতে পারে, যেটা অন্যের ক্ষতি করতে পারে। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে বেনুর স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অলরেডি আমাদের কাছে কিছু এসএমএস এসেছে। আমি প্রথম এসএমএসটি আপনার কাছে পড়তে চাই। সেটি হচ্ছে আমাদের একজন দর্শক, উনি প্রশ্ন করেছেন সব কাশির রোগীদের কি অ্যান্টিবায়োটিক দরকার আছে কিনা। স্যার, সব ধরনের কাশির রোগীদের অ্যান্টিবায়োটিক দরকার আছে কিনা? এটা আসলে একটা অনেক পুরনো প্রশ্ন। কারণ এটা সাধারণত সব কাশির রোগীরই একটি ধারণা থাকে যে অ্যান্টিবায়োটিক না খেলে তার কাশি ভালো হবে না। কিন্তু আমাদের জ্ঞান এবং আমাদের অভিজ্ঞতা বলে যে অধিকাংশ কাশি কিন্তু জীবাণু ঘটিত নয়। বেশিরভাগ কাশি হচ্ছে অ্যালার্জি জাতীয় বা অ্যাজমা বা সিওপিডি এই ধরনের রোগগুলোর সাথে সংযুক্ত, যেগুলোর ক্ষেত্রে কিন্তু সর্বক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র যেগুলো কোনো ইনফেকশনের মাধ্যমে হয়েছে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে হয়েছে, নিউমোনিয়া জাতীয় কাশি বা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের কাশি, অথবা অ্যাজমা বা সিওপিডির ক্ষেত্রে অনেক সময় এই ধরনের সংক্রমণ হয়। যদি সংক্রমণ হয়ে থাকে অ্যাজমা বা সিওপিডি রোগীর ক্ষেত্রে, শুধু সেই ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক দরকার, অন্য ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই বা প্রয়োজনই নেই। আর এখানে আমি এই প্রশ্নের উত্তর ছাড়া আরেকটু যোগ করতে চাই যে আলী হোসেন স্যার যেটা বলছিলেন যে আমাদের অ্যাজমা সিওপিডি বা এই ধরনের রোগের ক্ষেত্রে যা সাধারণ চিকিৎসা আমরা চালিয়ে যাচ্ছি, ইনহেলার থেকে শুরু করে স্টেরয়েড থেকে শুরু করে এভরিথিং নর্মালি চলবে এবং খুব শক্তভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি একটু যোগ করতে চাই যে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে বা অনেকের মনে প্রশ্ন হয় যে এই সময় নেবুলাইজার ইউজ করা যাবে কিনা, কারণ নেবুলাইজার আজকাল অনেকেই অ্যাজমা বা সিওপিডি সামান্য একটু বেড়ে গেলেই করে থাকেন। তো আমাদের যে বক্তব্য আছে সেটা হচ্ছে যে নেবুলাইজারটা অনেক ক্ষেত্রেই ঝুঁকি বাড়াতে পারে করোনা ইনফেকশনের দুটো ভাবে। একটা হচ্ছে যিনি নিচ্ছেন তার করোনা ভাইরাসটা তার ভিতরে অনেক ডিপে চলে যেতে পারে যদি এটা এনভায়রনমেন্টে থাকে বা কোনো কারণে তার মুখের কাছাকাছি থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তিনি যখন নেবুলাইজার নিবেন তখন তার যদি করোনা থেকে থাকে সেখান থেকে বাইরে এটা ছড়াতে পারে। সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে নেবুলাইজারটা যতদূর সম্ভব পারা যায় না নেওয়া, এটাকে একটু অ্যাভয়েড করে রাখা, বদলে ঘন ঘন সালবুটামল জাতীয় ইনহেলার কয়েক চাপ করে নিয়ে এটাকে যদি কন্ট্রোল করা যায় সেটাই সবচেয়ে ভালো।
জি, ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নটি সরাসরি আলী হোসেন স্যারকে করতে চাই। সেটি হচ্ছে, স্যার আমার মনে হচ্ছে যিনি প্রশ্ন করেছেন উনি একজন ডাক্তার, নাহলে উনি এভাবে প্রশ্নটা করতেন না। উনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশ সরকারের ন্যাশনাল গাইডলাইনে আমরা দেখেছি মাইল্ড কেসে অ্যাজিথ্রোমাইসিন দিতে বলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে অ্যাজিথ্রোমাইসিনের রোলটা আসলে কি? আসলে বাংলাদেশ সরকারের গাইডলাইনের মধ্যে যে গাইডলাইনটা আছে এখানে কিন্তু বলা হচ্ছে যে মাইল্ড কেসে বেশিরভাগ ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিক ইউজের দরকার নেই। যদি পেশেন্ট সিমটোমেটিক না হয়ে থাকে তাহলে খালি খালি সে অ্যান্টিবায়োটিক কি জন্য খাবে? শুধুমাত্র আমরা প্যারাসিটামল খাবো, আর জিঙ্ক খাবো, ভিটামিন সি খাবো, গরম পানি খাবো, চা খাবো, এগুলোই খাবো। অ্যান্টিবায়োটিকের বেসিক্যালি কোনো, যদি পেশেন্ট সিমটোমেটিক হয়, পেশেন্ট যদি জ্বর থাকে, গলা ব্যথা থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক খাবো। অ্যান্টিবায়োটিক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে বিশেষ করে যে এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেকেন্ডারি ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য। এটা তো ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না। সেই জন্য আমাদের গাইডলাইনে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পেশেন্ট যদি সিমটোমেটিক হয় তাহলে সে অ্যান্টিবায়োটিক খাবে। ইফ হি ইজ নট সিমটোমেটিক তাহলে অ্যান্টিবায়োটিক সে কোনো অবস্থায় খাবে না, কারণ শুধুমাত্র প্যারাসিটামলই যথেষ্ট, এখানে অ্যান্টিহিস্টামিন প্যারাসিটামলই যথেষ্ট, অন্য কিছু প্রয়োজনই নেই। জি, ধন্যবাদ স্যার। স্যার আপনার এই উত্তরের সাথে আমি সম্পৃক্ত করতে চাই আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে রিসেন্টলি আমরা ন্যাশনাল গাইডলাইনের একটা কপি পেয়েছি যেটাকে ভার্সন 6 বলা হচ্ছে। সেখানে বলা হয়েছে যে সিভিয়ার পেশেন্টদেরকে অ্যান্টিভাইরাল দেওয়ার জন্য, মডারেট পেশেন্টদেরকে অ্যান্টিভাইরাল দেওয়ার জন্য। এবং সিভিয়ার পেশেন্টদের ক্ষেত্রে স্যার আমরা একটা অ্যান্টিভাইরালের নাম শুনেছি, সেটি হচ্ছে রেমডেসিভির, এবং যেটি ইউএস এফডিএ অলরেডি এমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছে ব্যবহার করার জন্য। স্যার আমার স্পেসিফিক জানতে ইচ্ছে করছে একদম চেস্ট বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে, যে আসলে রেমডেসিভির ওষুধটি আমাদের ভাইরাসকে নির্মূল করার জন্য, যেহেতু এটা লাংসে এফেক্ট করে, ভাইরাস নির্মূল করার জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি বিশ্বাস করেন বা মনে করেন? আসলে রেমডেসিভির সম্পর্কে বাই দিস টাইম অনেকেই জেনে গেছে যে এটার ইউজটা অনেক কন্ট্রোভার্সিয়াল ইউজ। একটা স্টাডিতে দেখা গেছে যে এটা শুধুমাত্র ডিউরেশন অফ ইলনেসটাকে কমায়, 15 দিন এবং 11 দিন, 4 দিনের ব্যবধান। আমরা যদি অন্য অ্যান্টিভাইরাল ইউজ করি, ফ্লাভিপিরাভির ইউজ করি আর রেমডেসিভির ইউজ করি, তাতে এই ডিস্টেন্সটা হচ্ছে 4 ডেজ। এটা কোনো আহামরি ওষুধ না, এটা দিলেই যে পেশেন্ট ভালো হয়ে যাবে তা না কিন্তু। তবে হ্যাঁ, তা আমরা যদি কোনো পেশেন্টকে মনে করি যে মডারেট এবং সিভিয়ার সিমটম আছে, আমরা তাকে অ্যান্টিভাইরাল শুরুই করব। সেই ক্ষেত্রে আমরা ফ্লাভিপিরাভির ইউজ করতে পারি, রেমডেসিভির ইউজ করতে পারি। তো রেমডেসিভিরের সুবিধা হচ্ছে যে এটা যদি দিয়ে আমরা, তাহলে পেশেন্টের ওয়েলবিংটা একটু আগায় আসে। তার মানে এ নয় যে এটা সুপেরিয়র দেন আদার অ্যান্টিভাইরাল মেডিকেশনস। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা আরেকটি দর্শকের প্রশ্ন নিতে চাই। আমি এবার প্রশ্নটি রাখতে চাই হচ্ছে শাকুর স্যারের কাছে। আমাদের এই দর্শক প্রশ্ন করেছেন, আমার অ্যাজমা আছে, ছোটবেলা থেকে অ্যাজমা আছে, এখনো আমি রেগুলার ইনহেলার ব্যবহার করি এবং কোনো কোনো সময় আমার শ্বাসকষ্ট বেশি হলে আমাকে নেবুলাইজ নিতে হয়। আমি এই কোভিড-19 সিচুয়েশনে কি করব? আমি কি সকল ওষুধ চালিয়ে যাব নাকি ঘরে বসে থাকবো? স্যার। না, এখন দুটোই সত্য। একটু আগে আমার স্যার প্রফেসর আলী হোসেন স্যার বলেছেন, কিছুটা সাপ্লিমেন্ট করেছে বেন্নুর। আমি বলবো যা ছোটবেলা থেকে না, দীর্ঘদিনই অ্যাজমা আছে, তার নিয়মিত কিছু ওষুধ থাকে, যে ওষুধগুলা তার যখন উপসর্গ থাকবে না তখনও কন্টিনিউ বা নিয়মিত করতে হয়। আর কিছু ওষুধ লেখা আছে, দু একটা ওষুধ যে সমস্যা হলে নিবেন। আমি বলবো এই সময় উনি ঘরে অবস্থান করবেন, কারণ স্টে হোম আমাদের একটা পলিসি কোভিড এর জন্য, এটা অ্যাজমার জন্য না। বাড়িতে থাকতে হবে নিজের এবং অন্যের নিরাপত্তার জন্য। দ্বিতীয় হলো, অবশ্যই তার যে অ্যাজমা রোগটা আছে, এই অ্যাজমা রোগ নিয়ন্ত্রণের জন্য ডাক্তার কর্তৃক দেওয়া যে ওষুধগুলো নিয়মিত নেওয়ার কথা, সেগুলো অবশ্যই আগের মতোই নিয়মিত নেবেন। প্রয়োজনে কোনো যদি বিশেষ প্রয়োজন দেখা দেয় যে তার শ্বাসকষ্ট বা কোনো কিছু হচ্ছে, সেই ধরনের সমস্যায় ডাক্তারের পরামর্শ নিবে, এবং এই সময় পরামর্শের জন্য টেলিমেডিসিনকে আমি বিশেষ গুরুত্ব দিব। কারণ আমরা জানি যে এখন সামাজিক বিস্তার হচ্ছে, যেখানে সেখানে কে ক্যারিয়ার, কার মধ্যে জীবাণু আছে আমরা জানি না। যত কম সীমিত আকারে আমরা বাহিরে যেতে পারি ততই ভালো। সেই জন্য সেই ক্ষেত্রে শুধুমাত্র টেলিমেডিসিনের পরামর্শটা নিতে পারে। জি, ধন্যবাদ স্যার। আমি এখন শাকুর স্যারকে একটি বেনুর স্যারকে একটি প্রশ্ন করতে চাই। আমাদের এই দর্শক প্রশ্ন করেছেন, খুবই আমার কাছে ইন্টারেস্টিং একটা প্রশ্ন মনে হয়েছে। উনি প্রশ্ন করেছেন, আমার কিছুদিন আগে আমার কোভিড পজিটিভ ধরা পড়ে, এরপরে আমি আইসোলেশনে থাকি হসপিটালে, ভালো হয়ে এখন বাড়িতে আছি, কিন্তু আমার অ্যাজমার সমস্যা আছে। এখন আমি কি করব? আমি কি আগের অ্যাজমার ওষুধ শুরু করব নাকি নতুন করে ডাক্তার দেখাবো?
কিন্তু স্যার উনি ওনার কোনো বয়স বা কি অবস্থায় উনি আছেন এগুলো কিছু মেনশন করেননি। হ্যাঁ, আপনি বলেছেন যে আপনি ভালো হয়ে বাড়ি ফিরেছেন, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আপনার কোভিড পজিটিভ ছিল, সেটা এখন নেগেটিভ হয়ে গেছে এবং আপনার সমস্ত সাইন সিমটম কোভিড রিলেটেড যত আলামত উপসর্গ ছিল এগুলো দূর হয়ে গিয়েছে। এখন আপনি আপনার অ্যাজমাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন, এই কথাটা বারবার বলা হয়েছে। আলী হোসেন স্যারও পরিষ্কার বলেছেন যে আপনার অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ যা যা করার দরকার আপনি এতদিন যেভাবে যেভাবে করে এসেছেন, যে ধরনের ওষুধ খেয়েছেন, যে ধরনের ইনহেলার ব্যবহার করেছেন, যা যা পদ্ধতি বা সাবধানতা অবলম্বন করেছেন প্রতিটি আপনাকে করতে হবে। কোনো কোনো অবস্থাতেই অ্যাজমার নিয়ন্ত্রণটাকে হারানো যাবে না বা আবার অ্যাজমায় আক্রান্ত হওয়া যাবে না। সুতরাং আপনার চিকিৎসা কোভিড এর আগে অ্যাজমার জন্য যেটা অ্যাডিকুয়েট ছিল বা অপটিমাম ছিল, এখনো এই কোভিড এর পরেও আপনার সেই একই চিকিৎসা করতে হবে। যদি তাতে নিয়ন্ত্রণ না হয়, পূর্বের চিকিৎসার মাত্রাতেও আপনার নিয়ন্ত্রণ অ্যাজমা না হয়, সেক্ষেত্রে আপনি আহ, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে দরকার হয় এই ওষুধের মাত্রা বা এই ওষুধের পরিমাণ বা সংখ্যা এগুলো বাড়াবেন। নিজে থেকে কোনো কিছু কমাবেনও না, বাড়াবেনও না। জি, ধন্যবাদ স্যার। আমি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখছেন এবিসি রেডিওর নিয়মিত প্রোগ্রাম ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আমাদের নলেজ পার্টনার হিসেবে আছে লুমোনা এবং রজিম। আমাদের সাথে আছেন বাংলাদেশের তিনজন খ্যাতনামা বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং আমরা কথা বলছিলাম আমাদের বিভিন্ন ধরনের লাং ডিজিজ নিয়ে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি শ্রদ্ধা আলী হোসেন স্যারের কাছে জানতে চাচ্ছি, আমাদের একজন দর্শক শ্রোতার একটি প্রশ্ন ধরে আমি জানতে চাচ্ছি। স্যার আমার ধারণা উনিও একজন ডক্টর, উনি লিখেছেন কতদিন ধরে মন্টিলুকাস্ট খাওয়া যায়? মন্টেলুকাস তো বেসিক্যালি লিউকোটিন অ্যান্টাগনিস্ট। তো এটা কিন্তু লম্বা সময় খেতে হবে, কারণ লিউকোটিন তো একটা মিডিয়েটার্স যেটা অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসে রিলিজড হয় এবং এটা রেসপন্সিবল ফর দ্য অ্যাজমা অ্যালার্জি রাইনাইটিস। এবং মন্টেলুকাসটা আমরা পেশেন্টকে লাইফ লং প্রেসক্রাইব করে থাকি। এটা সেফটি মার্জিন ইজ হাই এবং ইভেন ইন প্রেগনেন্সিতে এটা ক্যাটাগরি বি ওষুধ, এটা তেমন কোনো আনটোয়ার্ড ইফেক্ট নাই। সুতরাং যে কোনো পেশেন্ট যদি তার অ্যাজমা এবং অ্যালার্জি রাইনাইটিস নিয়ন্ত্রণের জন্য খাবে মনে করে তাহলে সে লাইফ লং খেতে পারে। আর যদি কারো অ্যাজমা এবং অ্যালার্জি রাইনাইটিস পুরোপুরি কন্ট্রোল হয়ে যায় এবং যদি দেখা যায় তার কোনো সিমটম থাকে না তাহলে সে বাদ দিয়ে দেবে। মন্টেলুকাস্টের সেফটি মার্জিন ওয়াইডের কারণে ইট ইজ রিকমেন্ডেড ফর দ্য অ্যাজমা পেশেন্ট ফর দ্য লাইফ লং ইফ দি পেশেন্ট নিডেড। যদি পেশেন্টের প্রয়োজন না থাকে তাহলে সে খাবে না। জি, ধন্যবাদ স্যার। স্যার আমি এই প্রশ্নটার সাথে আমি নিজে থেকে একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি স্যার। আসলে মন্টিলুকাস বা যেটি এসকেফের ব্র্যান্ড লুমোনা, এটি কি আসলে সিওপিডি তে কোনো রোল আছে কিনা স্যার? বেসিক্যালি মন্টেলুকাস্টের সিওপিডিতে কোনো রোল নাই, কিন্তু একটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলি অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, অর্থাৎ পেশেন্টের অ্যাজমা এবং সিওপিডি দুইটার মাঝামাঝি কিছু কম্পোনেন্ট অ্যাজমার আছে, কিছু কম্পোনেন্ট সিওপিডির আছে। ওই ধরনের পেশেন্ট যদি অ্যাজমা সিওপিডি যেটাকে একো বলি আমরা, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ দিয়ে থাকে তাহলে সে বেনিফিট পাবে, কিন্তু পিওর সিওপিডিতে মন্টেলুকাস্টের কোনো রোল নাই। জি, ধন্যবাদ স্যার। আমার মনে হয় শাকুর স্যার আমাদেরকে কিছু অ্যাড করতে চেয়েছিলেন। শাকুর স্যার। জি, আমি অ্যাড করতে চাচ্ছি যে এই মন্টেলুকাস ড্রাগটা এতই সেফ, এখন 1 বছরের নিচের বাচ্চাদের জন্য এটা প্রয়োগ করার বিধান আছে, এটা টেস্টেড। আর আরেকটি বিষয় হলো, স্যার অলরেডি বলে ফেলেছেন যে এটা এককভাবে কোন ওষুধের সাথে কিভাবে হবে, আমরা অ্যাজমা এবং সিওপিডি কে স্টেপ কেয়ার অর্থাৎ তার ধরন অনুযায়ী সেট করি, যেখানে মন্টেলুকাস্ট ইন্ডিকেশন আসবে সেখানে যোগ হবে। আর পিওর সিওপিডি তে স্যার বলেছেন, অবশ্যই স্যার কাছ থেকে আমরা শিখেছি, পিওর সিওপিডি তে মন্টেলুকাস্টের কোনো রোল নাই। এটা যখন অ্যালার্জির সাথে কম্বিনেশন থাকে অর্থাৎ অ্যাজমার সাথে কম্বিনেশন থাকে তখন এই সুযোগটা থাকে। বটম লাইন কথা হলো, মন্টেলুকাস্ট একটি সেফ ওষুধ, অনেক অল্প বয়স থেকে শুরু করে অ্যাকর্ডিংলি অনেক বয়স পর্যন্ত দীর্ঘদিন নিঃসন্দেহে চালানো যায়। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা মন্টেলুকাস্ট খাচ্ছেন আপনারা জেনে খুশি হবেন, সেটি হচ্ছে এসকেফের মন্টেলুকাস্টের নাম হচ্ছে লুমোনা, যেটি বাজারে সব থেকে রিজনেবল প্রাইসে 12 টাকা পার ট্যাবলেটে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনারা আপনাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী অবশ্যই লুমোনাকে খেতে পারেন, এটি অনেক সেফ একটি ওষুধ। সমন্বয় আপনি কিছু সংযুক্ত করতে চেয়েছিলেন। জি মোহাম্মদ ভাই, ধন্যবাদ। সো কোহিনুর মুন্নার কোয়েশ্চেন তো আপনি অলরেডি অ্যাড্রেস করেছেন, যিনি মন্টেলুকাস নিয়ে প্রশ্ন করেছিলেন। হায়দার আলী জানতে জি, চাচ্ছেন, a person who has COVID-19 related early infiltration in lung, how will you proceed then? জি, আমি বেনুর স্যারকে বলবো স্যার আপনি যদি প্রশ্নটির উত্তর করেন। এই প্রশ্নটা আমি যেটা বুঝতে পারছি যে উনি বলতে চাচ্ছেন যে একজন কোভিড আক্রান্ত পেশেন্ট তার লাংসে
কিছুটা শ্যাডো দেখা যাচ্ছে। ইনফিল্ট্রেশন বলতে বোধহয় ওইটাই বলতে চাচ্ছেন যে তার লাং তার মানে হচ্ছে যে তার কোভিড এর আক্রমণটা শুধুমাত্র সাধারণ ইনফ্লুয়েঞ্জার লেভেলে নেই, তার থেকে এটি কিছুটা এগিয়ে গেছে। অর্থাৎ তার ফুসফুসকে এটি আক্রান্ত করছে এবং নিউমোনিয়ার লক্ষণ প্রকাশ করছে, সেটা এক্স রেতে বা সিটি স্ক্যানে অর্থাৎ ইমেজিং এ পাওয়া যাচ্ছে। এই জিনিসটি বোধহয় আপনি জানতে চাচ্ছেন। এবং এরকম যদি হয় যে একটু অ্যাডভান্স কেস চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের হাতে যে ধরনের কোভিড নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত ওষুধ বা পদ্ধতিগুলো আছে এগুলো প্রয়োগ করতে হবে। এই ওষুধগুলো হয়তো এখনো অনেকগুলো কেন, কোনোটি এখনো সম্পূর্ণরূপে প্রমাণিত না। অনেক ওষুধই এখানে বিতর্কিত বলতে পারেন, অথবা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে বলতে পারেন। এগুলো সব করতে হবে এবং এই রোগীটির ক্ষেত্রে কিন্তু হাসপাতালে যাওয়া এবং ডাক্তারের অধীনে চলে যাওয়াটা অত্যন্ত জরুরি। তাকে অবশ্যই যেতে হবে, তার অক্সিজেন সাপ্লাই দেখতে হবে, অক্সিজেন স্যাচুরেশন কত আছে। যদি তার 93% পালস অক্সিমিটারে তার নিচে চলে আসে, তাকে অবশ্যই অক্সিজেনে দিতে হবে। তার শ্বাস প্রশ্বাসের সংখ্যাটা দেখতে হবে, যদি শ্বাস ঘন হয়ে যেয়ে থাকে, যদি 30 বার বা তার বেশি হয়ে যেয়ে থাকে, তবে তাকে অবশ্যই সাপোর্ট দিতে হবে। এবং আমরা যে ধরনের ওষুধগুলো ইউজ করছি, অ্যাজিথ্রোমাইসিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, ইদানিংকালে আইভারমেকটিনের কথা বলা হচ্ছে, অ্যান্টিভাইরাল যেগুলোর কথা বলা হলো রেমডিসিভির কিংবা ফ্যাভিপিরাভির, এই ধরনের ওষুধগুলো যদি কোনো অন্যরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে এগুলো চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করে দিতে হবে। জি, ধন্যবাদ স্যার। আমার মনে হয় আমরা আলী হোসেন স্যারের কাছে কিছু শুনবো। স্যার কিছু অ্যাড করতে চাচ্ছেন এবং এরপর আমি একই প্রসঙ্গে শাকুর স্যারকেও কিছু বলতে বলবো। আসলে বেন্নর খুব চমৎকার বলেছে যে লাং ইনভলভমেন্ট হলে কি করবে, কিন্তু সমস্যা হচ্ছে যে লাং ইনভলভমেন্ট একটা আমরা বলি ইমপেন্ডিং একটা সাইন, যেখানে আমরা খুব খেয়াল করব যে এই পেশেন্টটা যে কোনো সময় কিন্তু হাই ডিপেন্ডেন্সি ইউনিট, আইসিইউ এগুলো লাগার সম্ভাবনা আছে। এই ধরনের রোগীকে অবশ্যই HRCT স্ক্যান চেস্ট করতে হবে। তার কিছু মার্কার আছে যেগুলো করে ফেলতে হবে আমাদের, ডি ডাইমার, প্রোক্যালসিটোনিন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এগুলো সব করে ফেলতে হবে আমাদের। অ্যাট দ্য সেম টাইম বেন্নুর যে বলেছে আমরা অ্যান্টিভাইরাল অবশ্যই শুরু করব, চমৎকারভাবে সে বলেছে। পাশাপাশি আমাদেরকে পালস অক্সিমিটার সে অলরেডি বলেছে দেখে আমরা অক্সিজেন শুরু করব। আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের পেশেন্ট গুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইসিইউ, এইচডিইউ সাপোর্ট লাগে, এদের হাই ফ্লো অক্সিজেন লাগে। এদেরকে আমরা চেষ্টা করব যে ক্লোজ অবজারভেশনে রাখতে, প্রয়োজন হলে আমাদের স্টেরয়েড দিতে হবে তাদেরকে অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ হিসাবে। প্রয়োজন আমাদের ইন্টারলিউকিন 6 ইনহিবিটর আছে, টোসিলিজুমাব, এগুলো দিতে হবে। অর্থাৎ যাদের লাং ইনভলভমেন্ট হবে, এটা কিন্তু একটা সাইন, যে আর্লিয়েস্ট সাইন, যে এই পেশেন্টকে ক্লোজ মনিটরে রাখতে হবে, বারবার ঘন ঘন দেখতে হবে, প্যারামিটার গুলো দেখতে হবে, এবং যত রকম ওষুধ আছে সবগুলো হাতের কাছে রাখতে হবে। কারণ এরাই কিন্তু সাধারণত প্রয়োজন হয় হাই ফ্লো অক্সিজেন, হাই ডিপেন্ডেন্সি ইউনিট এবং আইসিইউর। জি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। আর শাকুর স্যার আপনি যদি কিছু সাপ্লিমেন্ট করেন স্যার। না, সত্যি কথা বলতে কি বেন্নুর এবং আমার স্যার আলী হোসেন স্যার অলরেডি অলমোস্ট সবই কভার করে দিয়েছেন। তারপর আমি একটা গুরুত্ব দিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা যদি কোনো রোগীর এক্সরেতে কোনো সন্দেহজনক শ্যাডো পাই কোভিড রোগীর, তাহলে এটাকে একটা বিধান আছে যে HRCT অর্থাৎ চেস্টের সিটি স্ক্যানটা করে দেখা উচিত। একই সাথে অলরেডি স্যার বলেছেন সিটি স্ক্যানে হবে কি এর কতটা ব্যাপৃতি সেটা ভালোভাবে বোঝা যাবে। এট দ্য সেম টাইম ইটস অ্যান অ্যালার্মিং সাইন, অর্থাৎ এখান থেকে আমাকে খেয়াল রাখতে হবে রোগীর স্যাচুরেশন মানে অক্সিজেন কমে যাচ্ছে কিনা, যেটা ইতিমধ্যেই বলা হয়েছে। অর্থাৎ সেখান থেকে নির্ধারণ হবে এবং পর্যায়ক্রমিক ভাবে আমাদের প্রোটোকলে যে ঔষধগুলো দেওয়ার সুযোগ আছে সেই পেশেন্টকে সেগুলো দিতে হবে। এবং হসপিটালাইজেশনের একটা ইন্ডিকেশন হচ্ছে যদি স্যাচুরেশন কমে যায় এবং একই সাথে এক্সরেতে শ্যাডো দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজ হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, সকল রোগীর এক্সরে করার দরকার নাই, কিন্তু এক্সরেতে যদি সন্দেহজনক কিছু পাওয়া যায়, প্রয়োজনে সিটি স্ক্যানের সুযোগ থাকলে সেটা করা হবে। জি, ধন্যবাদ স্যার। সমন্বয় আমি আপনার কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ মুরাদ ভাই, ধন্যবাদ স্যারদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য, অ্যাডভাইস গুলো দেওয়ার জন্য। ওয়ালিউল ইসলাম লিখেছেন ডিলাইটেড, সো উনি উপভোগ করছেন প্রোগ্রামটা। আব্দুল সালাম বলছেন ভেরি ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, নাইস প্রোগ্রাম গোয়িং অন। সজীব সরকার বলছেন স্টেরয়েডস এবং ওয়েট গেইন নিয়ে মাহিনুর ফাইরুজ বলছেন আই ডোন্ট থিংক ইটস রিলেটেড। আজকের সাথে আসলে খুব একটা না, কিছুটা রিলেটেড আমরা এই প্রশ্নটা নিতে পারি স্টেরয়েডের সাথে ওয়েট গেইন। ওকে প্লিজ। জি, আমি এই প্রশ্নটার জন্য আলী হোসেন স্যার আপনাকেই বলছি যে ইনহেলড স্টেরয়েড কি ওয়েট গেইন করতে আমাদেরকে সাহায্য করে কিনা?
আসলে ইনহেল স্টেরয়েডে তো ওষুধের পরিমাণ খুবই কম থাকে, ইউজুয়ালি 2000 মাইক্রোগ্রাম পর্যন্ত ইনহেল করলে 24 ঘন্টায় সাধারণত এটা সিস্টেমিক ইফেক্ট হয় না। তবে যদি কেউ 2000 এর বেশি ইনহেল করে তখন সেটা কিন্তু অ্যাবজর্পশন হয় শ্বাসনালী থেকে, সেখানে ওয়েট গেইন করার সম্ভাবনা থাকে লম্বা সময় যদি নেয়, কিন্তু অল্প সময় নিলে তেমন কোনো সম্ভাবনা থাকে না। জি ধন্যবাদ স্যার। জি সমন্বয়। ওকে, ধন্যবাদ এন্ড থ্যাংক ইউ মুরাদ ভাই। আর কোহিনুর মুন্না আবারও একটা ভালো প্রশ্ন করেছেন, ডিউরিং প্রেগন্যান্সি শুড দ্য পেশেন্ট ডিসকন্টিনিউ হার অ্যাজমা মেডিকেশনস? সো প্রেগন্যান্ট থাকলে সেই সময় কি ভেরি asthma ভেরি medication ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি শাকুর স্যারকে বলছি প্রশ্নটির উত্তর করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ এবং এটা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করতে হয়, আমাদেরকে ফেস করতে হয়। একটা মানে বিষয় হলো যে অ্যাজমার সাথে প্রেগন্যান্সির একটা সুসম্পর্ক আছে। সম্পর্কটা হলো এরকম যে আমরা অ্যাজমা রোগীদের জন্য যে ওষুধগুলো সাধারণত লিখে থাকি, যেটার মাধ্যমে রোগীরা অ্যাজমা নিয়ন্ত্রণে রাখে বা বেড়ে গেলে সেটাকে নিয়ন্ত্রণ করে, সবগুলো ঔষধই প্রেগন্যান্সিতে সুন্দরভাবে ব্যবহার করা যায়। কিছু কিছু সামান্য ক্ষেত্রে কিছু অবজারভেশনস লাগে, তাছাড়া সুন্দরভাবে ব্যবহার করতে পারে। সেজন্য এখানে আমার একদম পরিষ্কার কথা যে যদি কোনো অ্যাজমা রোগী প্রেগনেন্ট হয়, তার ভয় পাওয়ার কোনোই কারণ নাই, কারণ তিনি নন প্রেগনেন্ট অবস্থায় যে ওষুধগুলা যেভাবে নিচ্ছিলেন অলমোস্ট সেভাবেই তিনি ওই ওষুধগুলা প্রেগনেন্সিকালীন নিতে পারবেন, কারণ এগুলো নিরাপদ। একটা জিনিস বলবো, যখন কেউ প্রেগনেন্ট হবেন তখন তিনি যেমন গাইনোকোলজিস্ট মাধ্যমে পরামর্শ নেবেন, একই সাথে উচিত হবে তার একজন ফিজিশিয়ান থাকবে যিনি তার রেসপিরেটরি ফিজিশিয়ান অর্থাৎ অ্যাজমার চিকিৎসা করেন, তার সাথে একটা পরামর্শ নিয়ে নেওয়া। মোটা দাগে কথা হলো অ্যাজমার সকল ওষুধই অলমোস্ট নিরাপদে প্রেগন্যান্সিতে গ্রহণ করা যায়। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। সমন্বয়, আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটি বেন্নুর স্যারকে না করে পারছি না। সেটি হচ্ছে, আমাদের একজন দর্শক এসএমএস করেছেন, সেটি হচ্ছে অ্যাজমা সিওপিডি কি কোনো জেনেটিক রোগ কিনা স্যার? মানে বাবা মা ভাই বোন কারো থাকলে কি এটা হতে পারে কিনা? না, এটা সুন্দর প্রশ্ন। প্রথমে অ্যাজমার বিষয়ে আসি, যে অ্যাজমার একটা জেনেটিক প্রিডিসপোজিশন অর্থাৎ জেনেটিক সম্ভাবনা থাকে, অর্থাৎ বাবা মা বা যা বংশধারায় যদি অ্যাজমার লক্ষণ থেকে থাকে বা রোগী থেকে থাকে, তাহলে তার অ্যাজমা হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। কিন্তু তার মানে এই না যে বাবা মার বা আত্মীয় ক্লোজ আত্মীয় কারো অ্যাজমা থাকলে তার হবেই। আবার এর মানে এই না যে সেই অ্যাজমা আক্রান্ত ব্যক্তির সন্তানদের অ্যাজমা হবেই, তার সন্তানদের অ্যাজমা হওয়ার সম্ভাবনাটা অন্যদের থেকে একটু বেশি থাকে। অর্থাৎ এটার একটা জাস্ট একটা জেনেটিক সম্ভাবনাটা বেশি থাকে, এর বেশি কিছু না। যদি এই জেনেটিক সম্ভাবনাওয়ালা ব্যক্তি যদি এনভায়রনমেন্টাল বা অন্যান্য কোনো কারণে যদি অ্যাজমার এক্সপ্রেশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, তখন তার অ্যাজমা অন্যদের তুলনায় আগে হবে বা বেশি হতে পারে, এটাই। আর সিওপিডির ক্ষেত্রে আমি যতটুকু জানি এটার কোনো জেনেটিক ওইরকম প্রিডিসপোজিশন নাই। এই ব্যাপারে যদি কোনো কিছু অ্যাডিশন থাকে আমার মনে হয় আলী হোসেন স্যার করতে পারবে। জি স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্যার, আপনি যদি কিছু অ্যাড করতে চান। না, বেনু ঠিকই বলেছে। আসলে অ্যাজমাটা অটোজোমাল রিসেসিভ, যে 4টা বাচ্চা হলে 1টার হবে 3টার হবে না, এই টাইপের আর কি। তো এটা ফ্যামিলিতে আপনার রান করতে পারে, কিন্তু এটা আবার এক্সপ্রেশন ইজ ডিফারেন্ট। অর্থাৎ দেখা গেল যে স্কিপ জেনারেশন হতে পারে, একটা জেনারেশনে হলো না, পর জেনারেশনে হয়তো হতে পারে। এবং এটা বেসিক্যালি মাল্টিফ্যাক্টরিয়াল। জেনেটিক হ্যাজ গট সাম ইম্পর্টেন্স প্লাস এনভায়রনমেন্ট। মনে করেন যে আমার জিনের মধ্যে আছে, প্লাস আমি এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে আছি যেখানে অ্যালার্জেন আছে, যেখানে এনভায়রনমেন্ট ঠিক না, পরিবেশ ভালো না, তাহলে ইট উইল এক্সপ্রেস বেসিক্যালি। এটা মাল্টিফ্যাক্টরিয়াল, জিন প্লাস আপনার এনভায়রনমেন্ট। আর সিওপিডিটা কিন্তু বেন্নু ঠিকই বলেছে, এটার জেনেটিক সিকোয়েন্সটা এখনো কিন্তু আবিষ্কার হয়নি। এখনো কিন্তু এটাকে ধরে নেওয়া হচ্ছে যে ইট ইজ নট রিলেটেড উইথ দ্য জেনেটিক মেকানিজম লাইক অ্যাজমা। ইট মে বি ডিউ টু এনভায়রনমেন্টাল, ডিউ টু স্মোকিং অর আদার রিজন। Not any genetic link has not been established yet for the COPD. জি ধন্যবাদ স্যার। আমার মনে হয় শাকুর স্যার কিছু অ্যাড করতে চেয়েছিলেন। সুন্দর প্রশ্ন, বেশিরভাগই বলা হয়ে গেছে, অ্যাজমা সম্বন্ধে আমি কিছু বলবো না। সিওপিডিতে একটা ভ্যারাইটিজ আছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এটা খুবই আমাদের মেডিকেল টার্মের কথা। বা এরকম দেখা গেছে যে জেনেটিক্যালি যাদের যে ফ্যামিলির মধ্যে সিওপিডি হওয়ার টেন্ডেন্সি একটু বেশি, কোনো খুব স্মল ফ্র্যাকশন, সেখানে অবশ্যই অন্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টর গুলা থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় কিছুটা জেনেটিক কোরিলেশন আছে, যে সেখানে সিওপিডি হওয়ার চান্সটা একটু বাড়ে। সরাসরি ভাবে বলা যাবে না এই বংশে সিওপিডি আছে অতএব বংশীয় ধারাক্রমে বা বংশীয় ক্রমে
এটা তাদের হবে। তবে কিছু অংশ পাওয়া যায় যার জন্য বলা হয় যে সকল স্মোকার সমানভাবে কিন্তু সিওপিডি তে আক্রান্ত হয় না। সকল মানুষ একইভাবে এক্সপোজ হলে একইভাবে পার্সন টু পার্সন কিছু ভ্যারিয়েশন আছে। এটুকুই বলা যায় যে সেখানে সামান্যতম সম্পর্ক থাকলেও থাকতে পারে। জি, ধন্যবাদ স্যার। সমন্বয়, আমি আবার আপনার কাছে ফিরে যাচ্ছি, আপনি যদি আবার কিছু প্রশ্ন আমাদেরকে করেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ। সো আরো কিছু কিছু কমেন্টস আছে। আহ, ইকবাল হোসেন বলছেন গুড প্রোগ্রাম, এবং মিজানুর ভুইয়া বলছেন ভেরি মাচ ইনফরমেটিভ এন্ড ইম্পর্টেন্ট গাইডলাইন ফর পেশেন্টস। থ্যাংক ইউ স্যার ফর দ্য এক্সেলেন্ট প্রেজেন্টেশন। অ্যাজমা রিলেটেড একটা প্রশ্ন আছে এবং টিবি রিলেটেড একটা প্রশ্ন আছে। অ্যাজমা, যেহেতু অ্যাজমা নিয়ে কথা হচ্ছে, অ্যাজমা রিলেটেড প্রশ্নটাই আগে করি। মাহমুদ কামাল অনেক বলছেন হাউ লাইকলি ইজ অ্যাজমা টু রিকার ফর আ পেশেন্ট ইফ দে হ্যাড অ্যাজমা অ্যাজ আ চাইল্ড হুইচ ওয়াজ কিওরড হোয়াইল গ্রোয়িং আপ? আমি এই প্রশ্নটির জন্য আলী হোসেন স্যারকে বলবো। স্যার, আপনি যদি এই প্রশ্নটির উত্তর করেন। খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন স্যার। হ্যাঁ, এটা রিলেভেন্ট মানে হচ্ছে যে একটা চাইল্ডের অ্যাজমা আছে, আমরা জানি যে অ্যাজমা পেশেন্টের বাচ্চাদের যদি কারো অ্যাজমা থাকে, আমরা ইউজুয়ালি 80% কেসে আপনার 12 বছর বয়সের পরে এটা কিন্তু রিমিশন হয়ে যায়, এটাকে আমরা রিমিশন বলি। সুতরাং এই রিমিশনটা ফর দ্য লাইফ লং হতে পারে, আবার যে কোনো অবস্থায় ফিরেও আসতে পারে। সুতরাং নট নেসেসারি যে চাইল্ডের ছোটকালে অ্যাজমা থাকলেই যে ওটা ফিরে আসবে তা কিন্তু না। তবে হ্যাঁ, যদি কোনো কোনো বাচ্চাদের অ্যাজমা থেকে থাকে এবং 12 বছর পরে রিমিশন হয়ে গেল, অ্যাডাল্ট লাইফে গিয়ে তার সে যদি ওরকম এক্সপোজ থাকে কোনো একটা ফ্যাক্টরের এনভায়রনমেন্টে, অথবা অকুপেশন যে এক্সপোজ, যত কোনো ড্রাগ যদি সে ওষুধ যদি সে খায়, এমন কোন ওষুধ যেগুলো অ্যাজমা করে, তাহলে হয় কি তার অ্যাজমাটা ফিরে আসতে পারে। চান্স ইজ দেয়ার, বাট ইট ইজ নট দ্যাট সব বাচ্চাদের কিন্তু একটা অ্যাডাল্ট লাইফে গিয়ে অ্যাজমাটা ফিরে আসবে। আমরা ধরে নিতে পারি যে আমরা যদি 100 জনের মধ্যে 80 ভাগ বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, তার মধ্যে 5 to 10% হয়তো অ্যাডাল্টে অ্যাজমা ফিরে আসতে পারে, প্রোভাইডেড হি ইজ এক্সপোজ টু সাম প্রভোকেটিং ফ্যাক্টরস যেগুলো অ্যাজমা করতে পারে। জি, ধন্যবাদ স্যার। সমন্বয়। জি, অনেক ইসলাম উনি বলেছেন, এবং এটা উনি নিজেই বলে দিয়েছেন যে উনি চান আলী হোসেন স্যার যদি এটা অ্যাড্রেস করেন। ওনার কাছে কোয়েশ্চেন, আমি টিবি পেশেন্ট, আমার 6 মান্থস মেডিসিন নেওয়া হয়েছে, এখন আমার কি করা উচিত বা কি করতে হবে, বয়স 21 সেটা বলছেন। আসলে টিউবারকুলোসিস এর চিকিৎসা 6 মাসেই বেসিক্যালি, কারণ ইফ ইট ইজ পালমোনারি টিউবারকুলোসিস, এক্সেপশনাল হচ্ছে ব্রেন টিউবারকুলোসিস, লিম্ফ নোড টিউবারকুলোসিস, বোন টিউবারকুলোসিস, গ্যাস্ট্রিনস্টাইনাল টিউবারকুলোসিস, ইউরোজেনিটাল টিউবারকুলোসিস। এগুলোর ক্ষেত্রে রকমভেদ বুঝে চিকিৎসক সিদ্ধান্ত নেয় 9 মাস চালাবে নাকি 1 বছর চালাবে, না 1.5 বছর চালাবে, না 2 বছর চালাবে। কিন্তু ইউজুয়ালি ওনার যদি পালমোনারি টিউবারকুলোসিস হয়ে থাকে, যে 6 মাস চিকিৎসা নিয়ে থাকে, তাহলে আমাদের দেখতে হবে ওনার একটা চেস্ট এক্স করে দেখতে হবে কোনো শ্যাডো আছে কিনা, ওনার কফ পরীক্ষা করতে হবে, যদি কফ পরীক্ষা আগে জীবাণু পাওয়া যায় আর বর্তমানে জীবাণু না থাকে, তাহলে আমরা ধরে নেব উনি সুস্থ হয়ে গেছেন, ওনার আর চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। জি, ধন্যবাদ স্যার। সমন্বয়। মানে সেক্ষেত্রে স্যার যেটা বলছিলেন যে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই যদি হয়ে যায়, আর কিন্তু ইয়েটা ছিল যে তাহলে মানে মেডিসিন নেওয়া উচিত না, সেটা পেয়ে যাওয়ার কথা। যদি অনেক ইসলাম, আপনি আশা করি উত্তরটা পেয়ে গেছেন। যদি আর কোনো কোয়েশ্চেন থাকে রিলেটেড, তাহলে প্লিজ ফিল ফ্রি টু অ্যাড অ্যাগেন। আর এখানে ইলাহি শেখ একটা কোয়েশ্চেন করছেন, উনি বলছেন যে অ্যান্টিপ্যাটিলেট ড্রাগস are they indicated in case of all COVID positive patients? যদিও এটা আমাদের আজকের প্রোগ্রামের সাথে সম্পর্কিত কোনো প্রশ্ন না, তারপরে যদি স্যাররা কেউ সাপ্লিমেন্ট করতে চান, স্যার আপনাদের কাছে ছেড়ে দিলাম, কেউ যদি সাপ্লিমেন্ট করতে চান। জি, সাগর স্যার। আমি একটু বলি, অ্যান্টিপ্লেটলেট সকল কোভিড রোগীর ক্ষেত্রে দরকার নাই। তবে যদি আমরা জানি যে এই কোভিড একটা কমপ্লিকেশনস করে, যেটা সাধারণভাবে বলতে গেলে হচ্ছে রক্ত জমাট বাঁধিয়ে ফেলে, এবং সেটা আমরা ডাক্তারি ভাষায় বিভিন্নভাবে বিভিন্ন টার্মে বলে থাকি, যেটা আমি এই মঞ্চে বললাম না, বললাম যে রক্ত জমাট বাঁধার একটা টেন্ডেন্সি থাকে। সেই জন্য শুধু অ্যান্টিপ্লেটলেট নয়, আমরা অন্য হেপারিন জাতীয় ওষুধও এই কোভিড এর সকল রোগীর নয়, যে সমস্ত রোগীর মধ্যে একটু আগে আলী হোসেন স্যার বললেন কিছু পরীক্ষা বা প্যারামিটার্স করতে হয়, ওই প্যারামিটার্স ভিত্তিক এমন যদি কোথাও বোঝা যায় যে ডিআইসি অথবা এই রক্ত জমাট বাঁধার সম্ভাবনা থাকে, তখন যেমন হেপারিন দিতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে মানে আমাদের কার্ডিয়াক এনজাইম, হার্টের এনজাইম গুলা বেড়ে যায়, সেখানে এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাকের মতো মানে চিত্র আসে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অ্যান্টিপ্লেটলেট ব্যবহার করা হয়।
জি, ধন্যবাদ স্যার। সমন্বয়, আমি একটা প্রসঙ্গে একটু কথা বলতে চাচ্ছি এবং স্যারদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সেটি হচ্ছে স্যার, আমাদের মধ্যে এটা কি আসলে কোনো মিথ না ফ্যাক্ট, সেটি হচ্ছে অ্যালার্জির সাথে অ্যাজমা সিওপিডি সম্পর্ক কি? আমি একটু কাজী বেন্নুর স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে অ্যালার্জির সাথে কি আদৌ অ্যাজমা সিওপিডি কোনো সম্পর্ক আছে কিনা স্যার? আসলে মানে অ্যাজমার প্যাথোফিজিওলজিতে বলা হয় যে দু ধরনের অ্যাজমা থাকে, একটা অ্যাটোপিক, একটা নন অ্যাটোপিক। তো আমাদের সাধারণত আমরা বেশিরভাগ রোগীগুলোই পেয়ে থাকি অ্যাটোপিক অ্যাজমা, অর্থাৎ অ্যালার্জি ঘটিত অ্যাজমা। অর্থাৎ দেখা যায় যে ছোটবেলা থেকে বা বিভিন্ন সময়ে এনভায়রনমেন্টের হোক বা বিভিন্ন পরিস্থিতির কারণে হোক, খাদ্যাভ্যাসের কারণে হোক বা বিভিন্ন কারণে কোনো একটা অ্যালার্জিক বিষয় বা কোনো একটা অ্যালার্জিক বস্তু তার শ্বাসনালীকে উত্তেজিত করে, ইরিটেট করে, এবং অ্যাজমার তার ভিতরে যদি অ্যাজমার সম্ভাবনা থাকে সেটিকে এক্সপ্রেস করে নিয়ে আসে এবং অ্যাজমা তৈরি হয়। সুতরাং অ্যালার্জির সাথে অ্যাজমার একটা সম্পর্ক অবশ্যই আছে, এটা আহ, আহ, প্রমাণিত। আর আরেক ধরনের অ্যাজমা আছে যেটাকে আমরা বলে থাকি নন অ্যাটোপিক অ্যাজমা। সেটা সাধারণত দেখা যায় যে একটু অ্যাডাল্ট অনসেট, অর্থাৎ একটু বয়স বাড়ার পরে অনেক সময় হঠাৎ করে হয়। সেক্ষেত্রে সরাসরি অ্যালার্জির সম্পর্ক ওইভাবে পাওয়া যায় না। দেখা যায় যে অ্যালার্জির প্রয়োগ মানে প্রকোপ ছাড়াই হয়তোবা তার অ্যাজমার মতো সমস্যা তৈরি হয়েছে। এর বাইরেও আর কিছু অ্যাজমা আছে যেগুলো অ্যালার্জি ছাড়া হতে পারে, যেমন ড্রাগ ইনডিউসড কিছু অ্যাজমা আছে, এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা আছে, সেগুলো অ্যালার্জির সাথে সম্পর্কযুক্ত না, কিন্তু একটা বড় অংশই অ্যালার্জির সাথে সম্পর্কযুক্ত। জি, আর সিওপিডি স্যার, যদি আমরা সিওপিডি কি স্যার অ্যালার্জির সাথে সম্পর্কিত কিনা? সিওপিডির সাথে আসলে পিওর সিওপিডি যেটা, সেটার সাথে অ্যালার্জির সম্পর্ক নাই। কিন্তু ওই যে যেটা একটু আলী হোসেন স্যার বলছিলেন যে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, যেটা আমরা খুব বেশি পেয়ে থাকি, যে সিওপিডির রোগী প্রধানত কিন্তু অ্যাজমার কিছু লক্ষণ বা কম্পোনেন্ট তার ভিতরে আছে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যালার্জির সাথে সম্পর্ক থাকতে পারে এবং অ্যালার্জি এক্সপোজারে বা ট্রিগারে তার সিওপিডিটা বেড়ে যেতে পারে। স্যার, আর সমন্বয়। জি মনোদ ভাই, ধন্যবাদ। হায়দার আলী একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন। Recently, there is a talk in the country regarding the use of ivermectin and doxycycline. Do you really advocate doxycycline? দুঃখিত। So, do you really advocate such medication? Could you exercise personal experience to a general mass, especially when it is COVID-19 related? আমি এই প্রশ্নটা উত্তর করার জন্য আলী হোসেন স্যার এবং সাকুর স্যার দুজনকেই বলবো, কারণ আমরা রিসেন্টলি এটা নিয়ে খুব হইচই শুনছি স্যার, যে আইভারমেকটিন এবং হচ্ছে ডক্সিসাইক্লিনের একটা কম্বিনেশন দিয়ে ছোটখাটো একটা স্টাডি, সেটা আবার আমাদের একজন চেস্ট মেডিসিন স্পেশালিস্ট উনি করেছেন। স্যার, প্রথমে আমি আলী হোসেন স্যারকে বলবো, স্যার আপনি যদি কোনো কিছু বলেন এটা নিয়ে, তারপর সাকুর স্যার। আসলে আইভারমেকটিন হচ্ছে একটা অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ বেসিক্যালি। এটা আমরা অনেক দিন থেকে ইউজ করতেছি, স্ক্যাবিস ইউজ করি, স্ট্রঙ্গাইলোসিস ইউজ করি, এবং এটা সিঙ্গেল ডোজ ইউজ করা যেতে পারে অথবা একবার দিয়ে আরেকবার দুইটা ডোজ পর পর ইউজ করা যেতে পারে। ইউজুয়ালি 6 মিলিগ্রাম 3 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, 150 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে আমরা ইউজ করে থাকি। এটা শুধুমাত্র এই যখন কোভিডটা যখন শুরু হয় তখন মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে ওরা একটা স্টাডি করেছে, সেটা ইনভিট্রো অর্থাৎ শরীরের বাইরে একটা স্টাডি করেছে। সেখানে ওরা দেখেছে যে আইভারমেকটিন দেওয়া হলে ভাইরাসটা খুব কুইকলি কমে যাচ্ছে, এবং এটা কিন্তু তাদের বাইরে ল্যাবরেটরিতে মানুষের শরীরের বাইরে একটা স্টাডি। এবং আমাদের শরীরে আইভারমেকটিন তখন সেটা ডোজটা কতটুকু হবে, এটা আদৌ হিউম্যান বডিতে কাজ করবে কিনা, এই ধরনের কোনো স্টাডি কিন্তু এখনো হয়নি ওয়ার্ল্ড ওয়াইড। সুতরাং আইভারমেকটিনটা বেসিক্যালি এটা ইট ইজ নট ইয়েট রিকমেন্ডেড জেনারেসলি, সবার ক্ষেত্রে রিকমেন্ডেশন নাই বেসিক্যালি। ইচ্ছা করলে দিতে পারে, আমরা তো এটা তেমন কোনো পার্শ্বক্ষতি নেই, সেই হিসাবে পেশেন্ট খেতে পারে, কিন্তু এটাকে এস্টাবলিশ করতে হলে হিউম্যান ট্রায়াল ইজ ইম্পর্টেন্ট, এবং দ্যাট হিউম্যান ট্রায়াল নিডস এ লং এবং গুড নাম্বার অফ পেশেন্ট, একটা ওয়াইড নাম্বার অফ স্যাম্পল লাগবে এবং একটা কন্ট্রোল গ্রুপ লাগবে। কন্ট্রোল গ্রুপের সাথে যদি ম্যাচ করে একটা গ্রুপ আমরা তৈরি করতে পারি তাহলে ইট ইজ জাস্টিফাইড এটাকে রিকমেন্ড করাটা। প্লাস ডক্সিসাইক্লিন এটা একটা ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক বেসিক্যালি, এটা তো আসলে অ্যান্টিভাইরাল কোনো রোলেই নাই। এটা সাধারণত রিকমেন্ড হয় যদি কারো কাশি থাকে সেই ক্ষেত্রে দেওয়া হতে পারে লাংস ইনফেকশনটাকে কমানোর জন্য, এটা আমরা সবসময় ইউজ করে এসেছি। সুতরাং আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন ইজ নট রিকমেন্ডেড ফর দ্য কোভিড পেশেন্ট, বাট ইট ক্যান বি ইউজড এম্পিরিক্যালি অন্য ওষুধের মতো আসলে বেসিক্যালি। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। সাকুর স্যার, আপনি যদি সাপ্লিমেন্ট করেন। আসলে আমরা জানি যে একটা নোভেল ভাইরাসের এগেনস্টে আমরা লড়ছি, এখন পর্যন্ত কোনো স্পেসিফিক ওষুধ আমাদের সামনে নাই।
কোনোটা ফেজ 2 হয়েছে, ফেজ 3 হয়নি। আইভারমেকটিনের প্রমাণিত একটা ঔষধ যে এটা অন্য কারণে অ্যান্টি প্যারাসাইট হিসেবে হিউম্যান বিং এর মধ্যে টেস্টেড, কিন্তু কোভিড আক্রান্ত রোগীর ক্ষেত্রে টেস্টেড নয়, এটা টিস্যু কালচার স্যার ইতিমধ্যেই বলেছেন। তবে কিছু কিছু অবজারভেশন এসেছে। একটা অবজারভেশন হচ্ছে এফডিএ কিন্তু এই ড্রাগটাকে এফডিএ অ্যাপ্রুভ করেছে যে দেয়া যেতে পারে এইভাবে, নট দ্যাট যে ভেরি স্পেসিফিক। তাহলে এফডিএ এর একটা অ্যাপ্রুভাল আছে। আরেকটা হচ্ছে মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, সেখানে টিস্যুতে মানুষ হিউম্যান বিং এর বডির বাইরে এটা দেখেছে যে ভাইরাস লোডটা কমায়। আর ডক্সাসাইক্লিনের কথা তো শুনলেনই। এখন বিষয়টা হলো আমাদের সামনে যখন আসলো যে কোথাও এটা দেয়া হয়েছে এম্পেরিক্যালি, স্যার একটা টার্ম ইউজ করেছেন, যেখানে আমাদের সুনির্দিষ্ট তেমন কিছু নাই, সেখানে কিছু কিছু জিনিস কিন্তু এম্পেরিক্যাল আসবে। তবে সাধারণ কেসে না দেওয়াই উচিত। মোটামুটি যে কেসটা আমরা বলছি যে তেমন কোনো ঔষধ লাগবে না, সেই গ্রুপটা বাদ দিয়ে মাঝারি গোছের অর্থাৎ মিডিয়াম বা আমরা বলবো মডারেট টাইপ, সেখানে যেহেতু একটি আমাদের স্বীকৃত হাসপাতালে একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে 60টা, আমি বলবো যে আমাদের দেশে খবর এসেছে 60টা রোগীর মধ্যে প্রয়োগ করা হয়েছে। এটা কোনো বৈজ্ঞানিক গবেষণার অংশও নয়, কোনো রিসার্চের অংশও হয়নি, কারণ এইগুলোর জন্য যথেষ্ট অন্য কিছু ফরম্যাটে যেতে হয়। কিন্তু ওনার একটা পাইলট অবজারভেশন যে রোগীগুলা একটু তাড়াতাড়ি মনে হয় ওনার দৃষ্টিতে মনে হয়েছে ভালো হয়। এখন এই অবস্থায় এই অসুখ এই রোগ ঔষধটি কিন্তু ভাইরাল লোড কমায় বলে ধারণা করা হয় এবং এটা অত্যন্ত ইকোনমিক এবং এটা দিলে অন্য কোনো তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সেই বিবেচনায় কোভিড রোগীর কোনো ক্ষেত্রে এটা প্রয়োগ করা যেতে পারে, ঢালাও ভাবে নয়। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সমন্বয়। ধন্যবাদ এবং ইন্টারেস্টিং এর টপিক আসলো এবং উনি আরেকটা জিনিসও বলেছেন, বা সেটাতে পরে যাচ্ছে আরেকবার। এখানে সানাউল্লাহ খান উনি বলছেন এবং আলী হোসেন স্যারকে উনিও নিজেও বলে দিয়েছেন, COVID-19 causes pulmonary embolism, treatment options for PE। হ্যাঁ, আমার মনে হয় এটা অলরেডি আমরা অ্যাটেন্ড করেছি, শাকুর স্যারও বলেছেন এবং কি আলী হোসেন স্যার বলেছেন। জি আচ্ছা, তাহলে কি আমরা পরের কোশ্চেনে মুভ করব? জি 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 আচ্ছা এবং আবারও এটাও বোধহয় অ্যাড্রেস আমরা করেছি পার্শিয়ালি। মোহাম্মদ কামাল অনেক বলছেন, ইজ ওবেসিটি এন্ড অ্যাজমা রিলেটেড সামহাউ? এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি বেনুর স্যারকে অনুরোধ করবো এটি একটু বলার জন্য। ওবেসিটি এবং অ্যাজমা। হ্যাঁ, ওবেসিটির সাথে অ্যাজমার একটা পজিটিভ রিলেশন রয়েছে, এটা প্রমাণিত এবং এটা বিভিন্ন স্টাডিতেও এসছে যে ওবেস যারা ওভারওয়েট তাদের ক্ষেত্রে অ্যাজমার সম্ভাবনাটা বাড়ে। এটার কারণ একটা হচ্ছে যে ওবেসিটি ইটসেলফ ট্রিগার করে অনেক সময় অ্যাজমাকে, জেনেটিক ট্রিগারটা করে। আরেকটা হচ্ছে গিয়ে যে ওবেস পার্সন দেখা যায় যে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তাদের ব্যায়াম, তাদের দৈনন্দিন জীবন অনেক সময় দেখা যায় যে অতটা মানে শারীরিক পরিশ্রম নির্ভর নয়, সেই ক্ষেত্রে তাদেরকে অ্যাজমা অ্যাটাক করতে পারে। সুতরাং এটার একটা পজিটিভ রিলেশন সবসময় আছে। জি, ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এবিসি রেডিও থেকে প্রচারিত ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকে নলেজ পার্টনার লুমোনা এবং রক্সিম। আমাদের সাথে আছেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক যারা আপনাদের প্রশ্নের উত্তর করছেন। আপনারা যারা বিভিন্ন ধরনের বক্ষব্যাধি রোগে ভুগছেন তারা অবশ্যই আমাদেরকে ফেসবুকের মাধ্যমে মেসেজ করেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও আমাদের সময় স্বল্পতা আছে, তারপরও সমন্বয় আপনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনি করেন, কারণ আমার কাছে বেশ কিছু SMS এসছে। প্রশ্ন আছে, যেমন এই যে সজীব সরকার বলছেন, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু টেক রক্সিম অ্যান্টিবায়োটিক্স ওয়েন পেশেন্ট সাফারিং উইথ অ্যাজমা? আচ্ছা, একদম স্পেসিফিক কোশ্চেন। আমি বলবো যে 30 সেকেন্ডে বলার জন্য। আমি মনে করি এটা শাকুর স্যার আপনি যদি উত্তর করেন। থ্যাংক ইউ। সাধারণত অ্যাজমাতে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। তবে কোনো অ্যাজমা রোগী যদি তার কিছু এক্সপেরিয়েন্স থাকে যে তার কাশি হচ্ছে, কফটার কালার অর্থাৎ রং পরিবর্তন হয়েছে বা ভারী হয়েছে বা জ্বর অনুভূত হচ্ছে, এটা অত্যন্ত সেফ একটা অ্যান্টিবায়োটিক রক্সিম যেটা বললেন। সেই ক্ষেত্রে অ্যাজমা রোগীর অন্যান্য যে পরামর্শগুলো দেওয়া হয় সেটার সাথে রক্সিম খেতে পারেন। তবে অ্যাজমার অ্যাটাক হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে এ কথা মোটেও সত্য নয়। সেই ক্ষেত্রে সুস্পষ্ট এভিডেন্স থাকতে হবে যে কফের রং পরিবর্তন হয়েছে, কফের পরিমাণ বেড়েছে, অথবা ইনফেকশন হয়ে জ্বর হয়েছে এরকম মনে হচ্ছে, সেই ক্ষেত্রে রক্সিম খেতে পারে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। হ্যাঁ, সমন্বয়। ভাই ওকে, আপনার কোশ্চেনগুলো নিতে পারি, এখানে আরো দুই একটা আছে, আপনারগুলো অ্যাড্রেস করে তারপর আমরা আসতে পারি। জি, আমি একটা SMS পড়তে চাচ্ছি, সেটি হচ্ছে আমি আলী হোসেন স্যারকে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের একজন পেশেন্ট কমেন্ট করেছেন যে আমার কিছুদিন আগে
3 মাস আগে, আমার 3 মাস আগে হালকা জ্বর ছিল, শুকনো কাশি ছিল। তখন ডাক্তার আমাকে মন্টেলুকাস, লুমোনা, অ্যাজিথ্রোমাইসিন, প্যারাসিটামল এবং ফেক্সোফেনাডিন এই ওষুধগুলো প্রেসক্রাইব করেছিলেন। আমি ওষুধ খেয়ে ভালো হয়ে গিয়েছিলাম, আমার কাশিও ভালো হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার খুসখুস কাশি হয়, গলা চুলকায়। আমি এখন কি করব? কাশিটা যদি বারবার হয়ে থাকে, এরকম কয়েকদিন পর পর হয়ে থাকে, তাহলে জানতে হবে যে কাশিটা কেন হচ্ছে, উনি কি কোন এনভায়রনমেন্টে কাজ করছেন, ওনার ফুড হ্যাবিটটা কিরকম, ওনার বাসার অবস্থাটা কি, কোনো পেটস আছে কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পাশাপাশি এটাও মনে রাখতে হবে ফ্যামিলিতে ওনার অ্যাজমার কোনো টেন্ডেন্সি আছে কিনা। তার কারণ হচ্ছে যেসব পেশেন্টের অ্যাজমা হয় তাদের দেখা গেছে কিছুদিন পর পর ফুসফুসে কাশি হয়, হাঁচি হয়, পরের অবস্থায় গিয়ে সে শ্বাসকষ্ট হয়ে থাকে। এই ধরনের যদি কোনো হিস্ট্রি থেকে থাকে তাহলে সেটাকে আসলে ইভালুয়েট করতে হবে যে তার ওই ধরনের কিছু হচ্ছে কিনা। আর যদি না হয়ে থাকে তাহলে উনি যে লুমোনা খেয়েছেন, উনি লুমোনাটা খেতে পারেন, ফ্যাক্সোফেনাডিনও খেতে পারেন, উনি খেলে এটা চলে যাবে। কিন্তু বেসিক জিনিস হচ্ছে যেহেতু বারবার জিনিসটা ফিরে আসছে, তার কারণটা কি, নিশ্চয়ই কোনো কারণে ফিরে আসছে কিনা ওই কারণটা খুঁজতে হবে। সেই কারণটা যদি খুঁজে আমরা বের করতে পারি তাহলে চিকিৎসাতে এটা পুরোপুরি বারবার ফিরে আসবে না। আর বারবার যদি ফিরে আসে তাহলে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এটা অ্যাজমা অথবা অ্যালার্জিক ওই ধরনের কোনো ডিজিজ হচ্ছে কিনা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার চমৎকার উত্তরের জন্য। আমি এরপরে প্রশ্নই করতে চাই শাকুর স্যারের কাছে। খুব স্পেসিফিক প্রশ্ন করেছেন আমাদের দর্শক, উনি জানতে চেয়েছেন বারবার টিবি হলে লাং ক্যান্সার হয় কিনা। না, বারবার টিবি হলে লাং ক্যান্সার হয় এমন কোনো যৌক্তিক কোনো কারণ নাই। তবে একটি কথা ইনডিরেক্টলি বলতে হয় যে আমরা টিবি যখন হয় একের অধিকবার হলে তার ফুসফুসে একটা পরিবর্তন হতে পারে, যেটাকে আমরা বলি ফাইব্রোসিস, শক্ত হয়ে যাওয়া। এখন এই ফাইব্রোসিস থেকে কোনো কোনো ক্ষেত্রে স্কার কার্সিনোমা, অর্থাৎ এটাও একটা ফুসফুসের ক্যান্সার, কিন্তু সেটার পার্সেন্টেজ খুবই কম। আমি যদি এইটা বলি যে বারবার টিবি হলে ক্যান্সার হবে, কথাটা যৌক্তিক হবে না। আমি বলবো কোনো কারণে ফুসফুসে ক্ষতিগ্রস্ত হয়ে যদি ফাইব্রোসিস থাকে, সেটা যে কোনো কারণে, সেখান থেকে খুব সামান্য কিছু অংশের পেশেন্ট হয়তো বা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। জি, ধন্যবাদ স্যার। সমনে আমার কাছে আরেকটি প্রশ্ন আছে, এরপর আমি আপনাকে দিচ্ছি। আমাদের এরপরে যিনি প্রশ্ন করেছেন, ওনার বয়স হচ্ছে 25 বছর, ওনার ছোটবেলা থেকে অ্যাজমা আছে, উনি নিয়মিত মন্টেলুকাস, লুমোনা খাচ্ছেন। উনি জানতে চাচ্ছেন লুমোনা কত বছর ধরে উনি খাবেন। আমি সাইফুদ্দিন বেন্নুর স্যারকে অনুরোধ করছি, স্যার লুমোনা কতদিন ধরে খাবেন, উনি এখনো খাচ্ছেন। এটির ব্যাপারে আমার মনে হয় আলী হোসেন স্যার প্রথম দিকেই বলেছেন যে লুমোনা বা মন্টিলুকাস যে জিনিসটি, এটা একটা অ্যান্টিলিউকোট্রিন এবং এটা এটা একটা যথেষ্টই নিরাপদ ওষুধ এবং এটি একটি বেশ মানে কার্যকরী ওষুধ। সুতরাং যদি ওনার অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য এটি জরুরি হয়, উনি এটা বহুদিন লম্বা সময় ধরে খেতে পারেন। এটাতে এখন পর্যন্ত জানা মতে তেমন কোনো আহ বড় মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতির সম্ভাবনা নেই। তবে এটাও ঠিক যে যদি তার অ্যাজমাটা রিমিশন হয়ে গিয়ে থাকে, তার কন্ট্রোল চলে আসে পুরোপুরি, তখন তিনি এটাকে আস্তে আস্তে বাদ দিতে পারেন। বাট যতদিন পর্যন্ত এটা বাদ দিলে তার অ্যাজমা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ততদিন এটা উনি খেয়ে যেতে পারেন। জি, ধন্যবাদ স্যার। জি, সমন্বয়। ধন্যবাদ মুরাদ ভাই। বিশ্বজিৎ কুমার রয় থ্যাঙ্কস লট বলছেন, ইলাহি শেখ থ্যাংক ইউ স্যার বলছেন, থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। শিবলি হোসেন বলছেন, হায়দার আলী বলছেন, ইফ আ পারসন ইজ অন অ্যান্টিপ্লেটলেট এজেন্টস should he or she continue this in the same COVID related conditions? জি, আমরা মনে হয় উত্তর করেছি একবার, তারপরও আমি একটু সংক্ষেপে শাকুর স্যারকে বলবো সাপ্লিমেন্ট করার জন্য। জি, ধন্যবাদ। আমি এর আগে বলেছি, আবারও বলছি যে অ্যান্টিপ্লেটলেট সাধারণত বিশেষ বিশেষ ক্ষেত্রে দেওয়া হয়, যেমন হার্টের রোগীদের ক্ষেত্রে খুব কমনলি আমরা দিয়ে থাকি। এই ধরনের রোগীর যখন কোভিড হবে, কোভিডের তীব্রতা কি ধরনের সেটা পরে বিবেচ্য। প্রথম কথা হচ্ছে কোভিড হলে এটা বন্ধ হবে না, এটা থাকবে। যদি এমন কখনো দেখা যায় যে কোভিডের কারণে প্লেটলেট কাউন্ট কমে গেছে, তখন সেই সার্বিক বিবেচনায় তখন হয়তোবা বন্ধ করতে হবে। জি, ধন্যবাদ স্যার। সমন্বয়। জি, ধন্যবাদ স্যার। আরেকটা এখনের সাথে খুবই সময়োপযোগী প্রশ্ন, সেটা হচ্ছে টাপ্পু আগারওয়ালা, উনি প্রশ্নটা করেছেন, স্মোকিং প্রোটেক্টস ফ্রম কোভিড অর এনহ্যান্স দ্য চান্স অফ অর এনহ্যান্স দ্য ডিজিজ প্রসেস। খুবই গুরুত্বপূর্ণ। আমি আলী হোসেন স্যারকে বলবো যে স্যার, যারা স্মোকার আছেন, যারা স্মোক করেন, তাদের জন্য কোভিড সিচুয়েশনটি আসলে কতটা ভয়ঙ্কর স্যার?
স্মোকিং আসলে সত্যিকার অর্থে কোভিডের জন্য একটা রিস্ক ফ্যাক্টর, মেজর রিস্ক ফ্যাক্টর। তার কারণ হচ্ছে স্মোকিং আমাদের বডির রেজিস্ট্যান্স কমিয়ে দেয়। স্মোকিং আমাদের বডিতে যে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এই ধরনের যে সেলগুলো আছে যেগুলো আমাদের বডির ডিফেন্স মেকানিজমকে এনহ্যান্স করে, এগুলোর পরিমাণকে কমায় দেয়। সেই জন্য স্মোকিংটা অবশ্যই বাদ দিতে হবে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন এনকারেজ করা হচ্ছে এই কোভিড সিজনের মধ্যে, যাতে যে কোনো যারা স্মোকিং করে যাতে স্মোকিং যাতে তারা বাদ দিয়ে দেয়। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে জিনা এবং গোল্ড তারা বারবার রিকোয়েস্ট করতেছে দোজ হু আর স্মোকার্স দে শুড লিভ দেয়ার স্মোকিং এট প্রেজেন্ট, স্পেশালি দিস প্যান্ডেমিক সিচুয়েশনস। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সমন্বয় সমন্বয় আমাদের সময় কিন্তু একেবারে শেষের দিকে, আমরা খুব ঝটপট কিছু প্রশ্নের উত্তর নিয়ে নিব। না, আমরা রেলেভেন্ট প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সব অ্যাড্রেস করে ফেলেছি। জাস্ট কিছু কমেন্টস যারা সবাই অ্যাপ্রিশিয়েট করছেন প্রোগ্রামটার জন্য। শাফাক শাহিন একজন, নাইস প্রোগ্রাম। হায়দার আলী বলছেন পারফেক্ট অ্যান্সার ফ্রম প্রফেসর আলী হোসেন স্যার, এক্সেলেন্ট একাডেমিক ডিসকাশন। স্বপন কিয়ার সিংহ বলছেন নাইস প্রোগ্রাম স্যার। মনির জামান বলছেন, আবু আল মাসুদ বলছেন নাইস প্রোগ্রাম initiated by SK Pharmaceuticals. Yes, thank you. Bishwajit Kumar Roy, very nice sir. Ajay Kumar Roy, good evening. So আমার মনে হয় যে আজকের মতো আমরা সব কোয়েশ্চেনস অ্যাড্রেসও করে ফেলেছি রেলেভেন্ট ইন টাইম। আমি প্রথমে আমি বিদায় নিয়ে নিব এখন, এরপরে আমি স্যারদেরকে অনুরোধ করব খুব সংক্ষেপে যদি স্যাররা আমাদেরকে জাস্ট এই কোভিড সিচুয়েশনে আমরা সবাই কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি এই কোভিড থেকে, খুব সংক্ষেপে যদি আমরা একটু আমাদের সাধারণ মানুষদেরকে এটা রিলেটেড জাস্ট একটা জিনিস সেই সময় অ্যাড্রেস করেছিলাম, জাস্ট একটু জাস্ট মনে করে দিই, যেহেতু স্যারদের থেকে আমরা শুনবোই। যেটা ওই হায়দার আলী যে কোয়েশ্চেনটা করেছিলেন ডক্সিসাইক্লিনের বিষয় এবং আইভারমেকটিনের বিষয়, উনি বলেছিলেন লাস্টে ওনার প্রশ্নের আরেকটা পার্ট ছিল যে কুড ইউ এক্সারসাইজ আ পার্সোনাল এক্সপিরিয়েন্স টু আ জেনারেল ম্যাস স্পেশালি when it comes to COVID-19 রিলেটেড। হ্যাঁ, তো এখন স্যাররা যেহেতু COVID-19 রিলেটেড একটা সাজেশন নিজেদের থেকে দিবেই, এই লাস্টের অংশটুকু যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু অ্যাড করতে চান সবাইকে আসলে বোঝানোর জন্য, অবশ্যই ভয়ভীতি বাড়ানোর জন্য নয়, কিন্তু বোঝানোর জন্য এবং সতর্ক করবার জন্য, সেটা প্লিজ করতে পারেন। যে আমি প্রথমে বেনুর স্যারকে বলবো, স্যার আপনি সাধারণ মানুষের জন্য এই কোভিড সিচুয়েশনে কি কি করণীয় যদি স্যার সংক্ষেপে আপনি বলেন, এরপরে শাকুর স্যার এবং সর্বশেষ আলী হোসেন স্যার। আচ্ছা, আমি সমন্বয় যেটা বলছিলেন সেটার পক্ষ থেকে আসি যে উনি জানতে চেয়েছেন যে একটা এক্সপেরিয়েন্স কি আমরা আর এই চিকিৎসায় ব্যবহার করতে পারি কিনা। এখন জিনিস হচ্ছে কি যে আমরা যখন একটা কোনো নতুন ওষুধের কোনো কার্যকারিতা দেখি সাধারণ অবস্থায়, এরকম প্যান্ডেমিক কন্ডিশন বা স্পেশাল সিচুয়েশনে না, আমরা যেই কথাগুলো বলেছি যে 2 আর্মে পরীক্ষা করা হয়, কন্ট্রোল নিয়ে, কেস নিয়ে, তারপরে সেটা ধাপে ধাপে প্রায় 1.5 বছরের মাথায় গিয়ে বা 2 বছরের মাথায় গিয়ে এটার ফলাফল জানা যায়। কিন্তু এরকম একটা প্যান্ডেমিক কন্ডিশনে কিন্তু এই জিনিসটা খাটে না। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা আলী হোসেন স্যার বলেছেন এম্পিরিক্যালি বা কিছুটা অনুমান নির্ভর, কিছুটা আশার উপর ভর করেও আমরা অনেক সময় অনেক কিছু দিয়ে থাকি, এবং সেক্ষেত্রে চিকিৎসকের অভিজ্ঞতা এবং চিকিৎসকের সিদ্ধান্তটাই আসলে মেনে নিতে হবে। এবং এই জন্যই এভিডেন্স বেসড মেডিসিন বলে একটা কথা আছে যে আমরা প্রমাণ পেয়েছি যেভাবে এভাবে হচ্ছে সেভাবেই এগোচ্ছে। এক্সপিরিয়েন্স বেসড, এভিডেন্স বেসড এই ধরনের কাজগুলো আমাদের করতে হতে পারে। তো আমি একটা কথাই বলবো যে এই ধরনের পরিস্থিতিতে একের পর এক ওষুধের ব্যাপারে আসতে থাকবে বিভিন্ন রকম। প্রথমে হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা এসছে, আইভারমেকটিনের কথা আসছে, অ্যাজিথ্রোমাইসিনের কথা আসছে, বিভিন্ন অ্যান্টিভাইরালের কথা আসছে। এগুলো সবই এখন পরীক্ষাধীন বা মানে বলতে পারেন কিছুটা বিতর্কও আছে এবং কিছুটা কোনো কোনো ক্ষেত্রে আশাব্যঞ্জক হচ্ছে, এরকমও আছে। তা আমার একটাই অনুরোধ থাকবে যে এর কোনো ওষুধের পিছনেই পাগলের মতো ছোটার কোনো অর্থ নেই। এটার ব্যাপারে সিদ্ধান্তটা চিকিৎসকরা নেবেন। এটার ব্যাপারে সিদ্ধান্ত আমাদের যে গাইডলাইন তৈরি হচ্ছে সেই গাইডলাইন থেকে আসবে। কার জন্য কোনটা কখন প্রযোজ্য সেটা চিকিৎসকরাই বলে দিবেন, চিকিৎসকরাই দেবেন। আপনি নিজে দোকানে গিয়ে মুঠো মুঠো এই ধরনের ওষুধ কিনে আনবেন, বিভিন্ন ধরনের এই ওষুধের বাইরেও আরো নানা রকম কুসংস্কার, নানা রকম ভেষজ কথাবার্তা বা অন্য অবৈজ্ঞানিক নানা রকম পদ্ধতি, এরকম অনেক কিছু আসছে। আমি সেটাই বলবো যে এগুলো সবগুলো বিশ্বাস করবেন না, আপনি এগুলো যাচাই বাছাই করুন, আপনার চিকিৎসকের পরামর্শ নিন, তাদের পরামর্শ নিয়ে তাদের অভিজ্ঞতার সাথে তাদের পরামর্শের সাথে মিল রেখেই আপনি সেই ওষুধ খান বা ওই ধরনের পদ্ধতিগুলো করেন। অযথা এই ধরনের কোনো কিছু পিছনে গিয়ে উপকার আনতে গিয়ে কোনো ক্ষতি নিজের করে ফেলবেন না। এইটুকুই আমার এই মুহূর্তে আমার পক্ষ থেকে
সবার জন্য পরামর্শ থাকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ চমৎকার আপনার বক্তব্যের জন্য। শাকুর স্যার, আপনি যদি সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদেরকে কিছু বলেন। আমি সবার উদ্দেশ্যেই অত্যন্ত সাধারণভাবে ২-৩টি কথা বলবো। সেটা হলো যে আমরা একটা কাল অতিক্রম করছি যেখানে সামাজিক বিস্তার হচ্ছে। কে আক্রান্ত আছে, কে আক্রান্ত নয় বোঝাও এখন দুষ্কর হয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমরা বাড়িতে থাকি, যতটুকু সম্ভব বাসায় অবস্থান করি। এটা হচ্ছে নাম্বার 1। নিতান্তই যাকে আমাদের বাইরে যেতে হবে, অবশ্যই মাস্ক পরিধান করি। এটা সাধারণ মাস্কই যথেষ্ট। আমরা হাত ধোয়ার অভ্যাসটা রাখি। আমরা একের থেকে অন্যের দূরত্ব বজায় রাখি, অর্থাৎ একজন থেকে আরেকজনের দূরত্ব যেন কমপক্ষে ৩ ফিট থাকে। আমরা হাঁচি কাশির শিষ্টাচার যেন মেনে চলি। আরেকটি কথা না বললেই নয়, আজকে আমাদের যদি সামান্য উপসর্গ কারো দেখা দেয় বাড়িতে নিজের পরিবারে, যে জ্বর, শরীর ব্যথা বা এই সঙ্গে আরো কিছু, অবশ্যই এটা লুকানোর বা ছাপানোর নয়, এটা যেন আমরা নোটিস করি, তাকে যেন আইসোলেটেড রাখি, অর্থাৎ বাড়ির মধ্যে সকল থেকে আলাদা করা। এবং এই আলাদা করে রাখাটা যে তিনি, তার পরিবার এবং সমাজের জন্য কত উপকার সেটা বলাই বাহুল্য। আরেকটি কথা, যদি তার লক্ষণের মধ্যে এমন লক্ষণ হয় যেটা ক্রিটিক্যাল মনে হচ্ছে, অর্থাৎ শ্বাসকষ্ট বা বেশি কাশি হচ্ছে, অবশ্যই নির্ধারিত নিকটস্থ হাসপাতাল রোগগুলা চিকিৎসা করা হয়, সেখানে যোগাযোগ করবেন দয়া করে। অবশ্যই একে অন্যের মধ্যে সম্পর্ক অটুট রাখবেন, কিন্তু ক্লোজ হবেন না। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। আমি এখন আলী হোসেন স্যারকে বলবো, স্যার আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আমরা তো সকলে জানি যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর। এক্ষেত্রে কিন্তু একই কথা, আমাদের সবার চেষ্টা করতে হবে প্রিভেনশন করার জন্য কোভিড-19 থেকে। অর্থাৎ ডাক্তার শাকুর যেটা বলেছেন, বেনু যেটা বলেছেন, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরতে হবে, বাসায় থাকতে হবে, একান্ত প্রয়োজন না হলে আমরা বের হবো না কোনোভাবেই। এবং আমরা কখনোই যে শোনা মাত্রই দোকানে গিয়ে ওষুধ কিনে আনবো না, শুনে গিয়ে দোকানে গিয়ে সেল থেকে সব ওষুধ কিনে নিয়ে আসবো, অথচ যে ওষুধটা প্রমাণিত নয় সেটা বাসায় রিজার্ভ করে রেখে দেবো, এই কাজগুলো আমরা কখনোই করব না। আমাদের সবসময় সায়েন্টিফিক ওয়েতে আগাতে হবে, এভিডেন্স বেসড নিয়ে আমাদেরকে আগাতে হবে। যেটা সায়েন্টিফিকলি প্রুভ, এভিডেন্স বেসড, সেটাই আমরা ফলো করব। আমরা চেষ্টা করব, সাধারণ মানুষ যারা আছে আমরা সবাই চেষ্টা করব, চিকিৎসক কি বলছেন, আমাদের গাইডলাইন কি বলছেন সেটাকে আমরা ফলো করব। মিডিয়া কি বলছেন সেটার পিছনে আমরা ঘুরবো না, অর্থাৎ শোনা মাত্রই তার পিছনে আমরা দৌড়াবো না। সুতরাং আমরা যদি সবাই নিজেকে প্রিভেন্ট করতে পারি তাহলে অবশ্যই আমরা কোভিড আক্রান্ত হব না, সকলেই আমরা ইনশাআল্লাহ সুস্থ থাকবো। জি, ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমি আপনাদেরকে বলতে চাই আমাদের ৩জন স্যারকে আপনারা টেলিমেডিসিনে কানেক্ট করতে পারবেন। আমি এখন স্যারদের টেলিমেডিসিন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লিখে নিতে পারেন। নাম্বারটি হচ্ছে 0966677711। আমি আবার বলছি 0966677711। আপনারা এই নাম্বারে ফোন করে স্যারদের সাথে আপনারা টেলিমেডিসিনের মাধ্যমে কানেক্ট হতে পারেন। আর অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে আমি আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমাদেরকে শুনেছেন, দেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ৩জন শ্রোতাভাজন শিক্ষক, বাংলাদেশের বিশিষ্ট ৩জন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমি ওনাদের ৩জনকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে, আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি ভবিষ্যতে আরো কোনো একটি অনুষ্ঠানে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে, আরো অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর যারা দর্শক শ্রোতা আমাদেরকে শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের সব থেকে ইকোনমিক যে মন্টেলুকাস, যেটির কথা বারবার স্যাররা বলছেন, সেটি হচ্ছে লুমোনা। আমাদের এক একটি লুমোনা ট্যাবলেটের দাম ১২ টাকা। সো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী লুমোনা গ্রহণ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় থাকবেন। ধন্যবাদ সবাইকে। সমন্বয়, আপনি যদি কনক্লুশন দেন। মুরাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কিছুদিনের যে ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস, মুরাদ ভাই হ্যাজ বিন আ গ্রেট সাপোর্ট। সো মুরাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আসলে কাজী সাইফুদ্দিন বেন্নুর স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে জয়েন করবার জন্য। ডক্টর আব্দুল শাকুর খান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, এবং প্রফেসর মোহাম্মদ আলী হোসেন স্যার, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ৩জনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য, কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য, কনসাল্ট করবার জন্য। আশা করি যারা অডিয়েন্স আজকে আমাদেরকে ভিউয়ার্স আজকে ফেসবুক লাইভের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন তাদের আশা করি যে কিছু হেল্প হয়েছে, উপকার হয়েছে। এবং আপনাদের টেলিমেডিসিনের নাম্বারটাও যেহেতু মুরাদ ভাই দিয়ে দিয়েছেন, আপনারা সেই টেলিমেডিসিনের নাম্বারের সাহায্যে আসলে স্যারদের সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো অ্যাডভাইস দিতে পারবেন। এবং
আসলে প্রোগ্রামটা শেষ করতে চাই এটা বলে যে গাউস আলম আলম বলেছে নাইস প্রোগ্রাম অফ এসকে ফার্মাসিউটিক্যালস। সো বাকি সবাই যারা দেখেছেন শুনেছেন ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এসকে ফার্মাসিউটিক্যালস কে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং এবিসি রেডিও সাথে আছে এবং সাথে থাকবে। আবারও আজকের প্রোগ্রামের নলেজ পার্টনারের কথা মনে করে দিই, লুমোনা এবং রক্সিম হচ্ছে আজকের যেই এপিসোডটা কোভিড-19 এবং কমন লাং ডিজিজেস, এটার নলেজ পার্টনার লুমোনা এবং রক্সিম। ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস আজকে বিদায়ের পালা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে বলছি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ইয়েস, সামনে ঈদ আসছে, বড় একটা ওকেশন অবশ্যই, কিন্তু আমরা ভালো থাকলে, সুস্থ থাকলে এবং প্রিয়জনেরাও যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে কিন্তু এরকম আরো অনেক ঈদ, আরো অনেক অনেক আয়োজনে আমরা একত্রে উদযাপন করতে পারবো, পুরো দেশ হিসেবে, জাতি হিসেবে, পরিবার হিসেবে এবং বন্ধুদেরকে নিয়ে। কিন্তু সেই জন্য যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হচ্ছে যে সতর্কতা অবলম্বন করা, সচেতন হওয়া এবং একটু ধৈর্য ধরে থাকা। জানি কষ্ট হচ্ছে, জানি একটু সমস্যা হচ্ছে, আমাদের সবারই হচ্ছে, কিন্তু আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, সেটাই চালিয়ে যাবেন। আবারও মনে প্রাণে আসলে মনে করছি যারা প্রাণ হারিয়েছেন এই কোভিড-19 দ্বারা, বিশেষ করে আমাদের দেশে দেশি ভাই বোনদের মধ্যে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, প্রার্থনা রইল, যাতে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য অনেক সমবেদনা, এবং অবশ্যই অবশ্যই যেটা বললাম দোয়া রইল। কিন্তু বাকি সবাই আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকতে পারি, সেই জন্য আবারও বলছি সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, বাসায় থাকতে হবে। একদম খুবই 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 প্রয়োজন না হলে বাসা থেকে বের হবেন না। এবং মনে রাখবেন এবিসি রেডিও সবসময় আপনাদের সাথে আছে, সো আপনারা এবিসি রেডিওর সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবিসি রেডিও শুনতে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।